সবাই কেমন আছেন? আশা করছি বরাবরের মতোই আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস অ্যান্ড আদার্সের পক্ষ থেকে ৪১তম বিসিএস লিখিত পরীক্ষা সেমিনারে। আমরা আজকে আলোচনা করব ৪১তম বিসিএস লিখিত পরীক্ষা সংক্রান্ত বিষয়ে। অলরেডি ৪ দিন হয়ে গেল, শুক্রবার থেকে মঙ্গলবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শেষ হলো, বহুল প্রতীক্ষিত পরীক্ষা। এখনও পর্যন্ত কোন প্রশ্নের কী উত্তর এবং কিছু কিছু প্রশ্ন সম্ভবত এখনও ৮ থেকে ১০টা প্রশ্ন আছে যেগুলোর উত্তর নিয়ে আমাদের অনেকের মধ্যে কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। এবং সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সম্ভাব্য কাটমার্ক কত হতে পারে। তো সেই বিষয়ে আমরাও আমাদের নিজেদের ধারণা শেয়ার করেছি ইতোমধ্যে আপনাদের কাছে। আমাদের মার্চ ফরওয়ার্ডের ফেসবুক পেজে অথবা মার্চ ফরওয়ার্ড ইউটিউব চ্যানেলে আপনারা ইতোমধ্যে জেনেছেন আশা করি। আমরা এখন আপনাদের সাথে কথা বলবো লিখিত পরীক্ষা নিয়ে। কাটমার্ক কত হতে পারে, আমি ওই আলোচনায় একটা পর্যায়ে বলেছিলাম কাটমার্কে কি এসে যায়। যাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ভালো হয়ে আছে, অর্থাৎ যাদের কাটমার্ক স্ট্যান্ডার্ড আছে, যারা প্রিলিমিনারি পাস করবেন তারা বিসিএস ৪১তম বিসিএস লিখিত পরীক্ষা দেবেন। যারা এই প্রিলিমিনারি পরীক্ষায় পাস করবেন না তারা পরবর্তী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অথবা বিসিএস ছাড়াও আমাদের সমাজে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পরীক্ষাগুলি হয় সেগুলিতে আপনারা কম বেশি সবাই অংশগ্রহণ করবেন। কারণ আমরা যে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা বিপুল সংখ্যক মেধাবী এবং শিক্ষিত গ্র্যাজুয়েটস আমাদের সমাজে আছি, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে একটা জব অর্জন করা, একটা জব পাওয়া এবং সেই জব অনুযায়ী কাজ করে জীবিকা নির্বাহ করা। তো আমরা আজকে বিসিএস লিখিত পরীক্ষা, এই পরীক্ষাটি হচ্ছে বিসিএস পরীক্ষার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ফেজ। একটু খেয়াল করেন, বিসিএস পরীক্ষায় প্রধানত 3টি পর্যায় আছে। একটি হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, একটি হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষা, আরেকটি হচ্ছে বিসিএস ভাইভা পরীক্ষা। প্রথম পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষায় আমাদের মার্কস হচ্ছে 200 নম্বর, যে নম্বরের পরীক্ষাটা আপনারা দিয়ে ফেলেছেন, যে পরীক্ষাটা আপনারা অলরেডি গত শুক্রবারে অংশগ্রহণ করেছেন। এরপর হচ্ছে 900 নম্বরের বিশাল এক সিলেবাসের পরীক্ষা, বিসিএস লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা বিসিএস ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাও মাত্র 200 নম্বরের। দ্যাট মিনস আমরা যে অংশটা হয়ে গেছে 200 নম্বর, বিসিএস ভাইভা অংশটা 200 নম্বর বাদ দিলে 900 নম্বরের একটা বিশাল সিলেবাস হচ্ছে আমাদের বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস। সেই সিলেবাসটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। সেই রিটেন পরীক্ষা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেই রিটেন প্রস্তুতি, বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আমরা আমাদের আলোচনাগুলো শেয়ার করব। তো আমি শুরুতে আপনাদেরকে বলে রাখি, যেটা প্রতিনিয়তই বলি আপনাদেরকে, আপনারা আপনাদের টাইমলাইনে আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি শেয়ার করবেন। টাইমলাইনে শেয়ার করলে একটা সুবিধা হয় হচ্ছে আপনি নিজে পরে এটা আবার দেখে নিতে পারেন। কোনো বিষয়ে যদি অস্পষ্টতা থাকে সেই বিষয়ে আপনি সুস্পষ্ট হতে পারেন বারবার শুনে। এবং আপনার টাইমলাইনে থাকার কারণে, যেহেতু মার্চ ফরওয়ার্ড প্ল্যাটফর্মটি একটি চ্যারিটি প্ল্যাটফর্ম, এখানে হয় বিনা ফিতে অথবা খুব সংক্ষিপ্ত, খুব অল্প একটা ফিতে কোচিং করার সুযোগ আছে। এবং আমরা চাই যে বিশেষ করে আমাদের সুবিধা বঞ্চিত যারা গ্রামে, প্রান্তিক পর্যায়ে, মফস্বলে যারা বসবাস করেন তারা যেন আমাদের এই কোচিং সুবিধার, এই কোচিং সেবার আওতায় আসেন, সেটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। সেই জন্য আমরা প্রায়ই আপনাদেরকে বলে থাকি আমাদের বিষয়গুলো, আমাদের সেশনগুলো যেন আপনারা শেয়ার করেন। আপনার শেয়ার হয়তো কারো দৃষ্টি আকর্ষণ করতে পারে, কেউ হয়তো আপনার একটি শেয়ার থেকে সে লাভবান হতে পারে, সেই জন্য আমরা আপনাদেরকে শেয়ার করার কথা বলি। পাশাপাশি আপনাদের বিসিএস লিখিত প্রস্তুতি নিয়ে, বিসিএস বই নিয়ে বা আমি যে আলোচনাটা উপস্থাপন করব সেখানে কোনো বিষয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আপনি ফিল ফ্রি, আপনি মুক্ত মনে সেটা আমাদের কমেন্ট বক্সে জানান। কমেন্ট বক্সে জানালে আমি আমার চোখে ধরা পড়লে আমি চেষ্টা করব সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য, অথবা পরবর্তীতে আফটার দিস সেশন সেই কমেন্টগুলো যদি আমার চোখে পড়ে আমি চেষ্টা করব সেগুলোর উত্তর প্রদানের জন্য। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন আমরা বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে আলোচনা শুরু করি। প্রথমে একটু খেয়াল করুন,
বিসিএস পরীক্ষার মেজর 3 স্টেপস, যেটা আমরা একটু আগে মিনিট খানেক আগে বলেছিলাম, 3টি প্রধান পর্যায়ে। বিসিএস পরীক্ষার আসলে অনেকগুলো ছোট ছোট স্টেপ থাকে। আপনার এলিজিবিলিটি আপনার থাকতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা থাকতে হবে, সার্কুলার হতে হবে, সার্কুলার হওয়ার পরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করার পরে প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ, লিখিত পরীক্ষা অংশগ্রহণ, ভাইবা পরীক্ষা অংশগ্রহণ, এরপরে আবার চূড়ান্তভাবে রিকমেন্ডেশনস পাওয়া, স্বাস্থ্য পরীক্ষা দেওয়া, পুলিশ ভেরিফিকেশন হওয়া, গ্যাজেট হওয়া এবং ফাইনালি নিয়োগ দেওয়া পর্যন্ত অনেকগুলো মেজর মাইনর স্টেপস আছে বিসিএস ক্যাডার অফিসার হওয়ার পথে। সেই স্টেপসগুলোর মধ্যে 3 মেজর স্টেপসের একটি হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, যেটা আপনারা গত শুক্রবারে দিয়েছেন। আমরা যদি 41তম বিসিএস পরীক্ষার কথা বলি, নেক্সট আপনারা যেটা দিতে যাচ্ছেন, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহোদয় বলেছেন আগামী 2 মাসের মধ্যে অলরেডি 4 দিন গন, কিন্তু 4 দিন চলে গেছে, আগামী 2 মাসের মধ্যে এই রেজাল্ট হবে। এই রেজাল্টের পরে কম বেশি 4 মাস সময় পরে গিয়ে, আজকে থেকে আমরা বলতে পারি এটা কম বেশি 5 থেকে 6 মাস পরে গিয়ে অন্যান্য অবস্থা যদি স্বাভাবিক থাকে, তাহলে আমরা বিসিএস লিখিত পরীক্ষায় আপনারা যারা প্রিলিমিনারিতে পাস করবেন তারা অংশগ্রহণ করবেন। এই বিসিএস লিখিত পরীক্ষা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। বিসিএস লিখিত পরীক্ষায় নম্বর বরাদ্দ হচ্ছে 900 নম্বর। আমরা বিষয়টাকে এভাবে বলতে পারি, একটু খেয়াল করেন, কয়েকজন বিসিএস ক্যাডার অফিসার হতে চাচ্ছেন, সবাই তো চেষ্টা করে। এই যে আমাদের প্রায় 4,75,000 ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছিল, 4,75,000-এর মধ্যে দেখা গেছে প্রায় 3 লক্ষ প্লাস এবার করোনা এবং অন্যান্য অনেক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থী ছিল, মানে অ্যাপ্লিকেশন অনুযায়ী পরীক্ষার্থীর হার ছিল, উপস্থিতির হার ছিল কম, 3 লক্ষ কিছুটা প্লাস পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই 3 লক্ষ প্লাসের মধ্যে কম বেশি 15-20 হাজার, এটা আমাদের অনুমানের কথা, এটাই যে একেবারে 15,000-ই হবে, 20,000-ই হবে, বিষয়টা এরকম নয়। সাধারণত যেভাবে হয়ে ওঠে সেটার জন্য আমরা একটা অ্যাভারেজ করে জানাচ্ছি, 15-20 হাজার ছেলে মেয়ে বা ক্যান্ডিডেটকে পাবলিক সার্ভিস কমিশন লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেবে, যারা প্রিলিমিনারিতে পর্যাপ্ত প্রয়োজনীয় কাটমার্ক পেয়ে যারা পাশ করবেন তারা। এবং এই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় লিখিত পরীক্ষায় 900 নম্বরের পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার হাতে একটা জিনিস আছে। যদি আপনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেন, পাশ করার পর যে 15-20 হাজার পাশ করবেন তাদের কাছে একটা সুযোগ আছে। সুযোগটা হচ্ছে, আপনি কি বিসিএস ক্যাডার অফিসার হতে চান নাকি চান না? যদি চান, আপনি কিন্তু বিসিএস ক্যাডার অফিসার হতে পারবেন। বিষয়টা একটু খেয়াল করুন, একটু বোঝার একটু বিষয় আছে। ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি সিরিয়াসলি চান যে আপনি বিসিএস ক্যাডার অফিসার হবেন, প্রিলি পাস করার পর আপনি হতে পারবেন যদি আপনি চান। যদি আপনি চান তাহলে আপনি সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন, কাজ করবেন। আপনার হাতে আছে এখন 900 নম্বর। কথায় যদি ধরি, ভাইবা বোর্ডে আপনাকে আটকে রাখার জন্য পাবলিক সার্ভিস কমিশনের হাতে 200 নম্বর আছে, তাহলে কোথায় 200 নম্বরের অস্ত্র আর কোথায় 900 নম্বরের অস্ত্র? আপনি যদি একটা ভালো প্ল্যান করেন, আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হন যে আপনি 41তম বিসিএস পরীক্ষায় একটা রেজাল্ট বের করবেন, আপনি যদি ভালো কৌশলী হন, আপনি অনেকে আছে, একটু খেয়াল করবেন, আমরা একটা কথা বলি, আমরা অনেক সময় স্ট্যাটাস লেখার পর, পোস্ট করার পর, ফেসবুকে সামাজিক মাধ্যমে একটা কথা বলি, আপনি সিরিয়াস কিনা। আজকে বিসিএস 4 দিন পরীক্ষা হয়ে গেল, এখনও অনেকেই 43তম বিসিএস প্রিলিমিনারি কেউ লিখছেন, ডাইজেস্ট পড়লে হবে কিনা, আপনাদের শীটটি পড়লে হবে কিনা, অমুক বইটি পড়লে আমার 43 প্রিলি হবে কিনা। তাহলে কি শিক্ষাটা আমরা পাচ্ছি? এই যে একটা পরীক্ষা হলো 200 নম্বরের, এই পরীক্ষায় কাটমার্ক কত হবে? 100-এর কমে হবে না বেশি হবে? 90-এর ঘরে আসবে কিনা? 105 হবে কিনা? কত ধরনের আলোচনা। পরীক্ষাটা যদি এত সিম্পল, এত সহজ হতো, কাটমার্কটা যদি এত ইজি অ্যাটেন্ড করার মতো, অ্যাচিভ করার মতো হতো, তাহলে এটা নিয়ে এত জল্পনা কল্পনা কেন? এখনো পর্যন্ত এটা নিয়ে এত গবেষণা হচ্ছে কেন? এই এত আলোচনা, এত বিতর্ক, এত গবেষণা, এগুলো সব পিছনের কাহিনী হচ্ছে আপনাকে আসলে ভালো প্রস্তুতি নিতে হবে। যারা 110 পাবে, 115-20 পাবে, তাদেরকে তো টেনশন করতে দেখা যায় না। তারা তো তাদের মতো করে বিসিএস লিখিত পরীক্ষার জন্য পড়ালেখা শুরু করছে। আর কিছু লোক দেখেন আমাদের মধ্যে আমরা হাহুতাশ করছি, আমরা কি আসবো নাকি আসবো না, আসবো নাকি আসবো না। একটু খেয়াল করুন তো, যদি 100 নম্বর কাটমার্কও হয়, প্রিলিমিনারি যে 200 নম্বরের পরীক্ষা ছিল, 200 থেকে সরাসরি 100 নম্বর পরীক্ষা না পেলেও কোনো সমস্যা নাই। বিষয়টা কিন্তু এরকম।
তাহলে বিসিএস ভাইভাতে যদি 200 নম্বরের জন্য আপনাকে আটকানোর চেষ্টা করে পাবলিক সার্ভিস কমিশন বা ওই ভাইভা বোর্ড, আপনি 900 নাম্বার নিয়ে কিন্তু যে 900 নাম্বারে কি করবেন না করবেন এটা কিন্তু একান্তই আপনার হাতে, আপনার প্রিপারেশন আপনার হাতেই। সুতরাং বন্ধুরা, যারা বিসিএস প্রিলিমিনারি পাস করবেন বলে আশা করছেন অথবা দ্বিধাদ্বন্দ্বে আছেন অথবা ফেল করবেন বা অকৃতকার্য হবেন, আমি তাদের সকলকেই বলবো বিসিএস লিখিত কোচিংটা আপনারা করবেন, বিসিএস লিখিত প্রিপারেশনটা আপনারা নেবেন। কোথায় নেবেন সেটা আপনাদের উপর। আপনার কাছে যদি ভালো সুযোগ থাকে অফলাইনে কোচিং করার, সেটা আপনি সুযোগ নিতে পারেন। কিন্তু করোনা পরিস্থিতি আবার যেভাবে বেড়ে যাচ্ছে, এটা হয়তো অফলাইনে একটা সুযোগ অনেকে দিতে চাইলেও সেন্টারগুলো সেগুলো দেওয়া নেওয়া অনেক অসুবিধাজনক পরিস্থিতি হতে পারে। কারণ আমরা আজকেও দেখেছি একেবারে গত বছরে যখন তুঙ্গে ছিল করোনা পরিস্থিতি, সেরকম একটা ফিগার্স ইনফেকশন এবং ডেথ কেজের কাছে সেরকম একটা ফিগার আমরা কিন্তু আবার চলে আসছি, গত জুন মাসের পরিস্থিতিতে চলে আসছি। তাহলে এখন আমাদের করণীয় কি? অফলাইন পাইলে খুবই ভালো, আর যদি অফলাইন না পান অনলাইন। আমরা অনলাইনে অনেক কিছুতে অভ্যস্ত হয়ে গেছি, কেনাকাটায় অভ্যস্ত হয়ে গেছি, মুভি দেখে অভ্যস্ত হয়ে গেছি, কমিউনিকেশন অভ্যস্ত হয়ে গেছি, যোগাযোগ মাধ্যমে তো আমরা দিবারাত্রি সময় কাটাচ্ছি এখন। সুতরাং অনলাইন এখন আমাদের জন্য অনেক ইজি গোয়িং একটা প্রসেস। সুতরাং আপনি অনলাইনে বিসিএস এর নিজে নিজে ব্যক্তিগতভাবে প্রিপারেশন নেন। অনলাইনে কোচিং সেন্টারগুলো যে সুবিধাগুলো দিচ্ছে, আপনি যেখানে আপনার খুশি আপনি সেখানে যান। আমার এই আলোচনা যারা শুনছেন অথবা আপনারা যারা শুনবেন তাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ হবে, আমার অভিজ্ঞতা থেকে আমার অবস্থান থেকে এটা অনুরোধ হবে, আপনারা 2043-এর পরীক্ষার্থীও যদি হন আপনারা 41তম বিসিএস লিখিত কোচিংটা করুন। এটা করলে, কারণ এখানে অভিজ্ঞ শিক্ষকরা আছেন, প্রতিটা সেন্টারেই কম বেশি অভিজ্ঞ শিক্ষকরা সেখানে পড়ান। যারা এগুলো নিয়ে ম্যানেজমেন্টে আছেন তারা অনেক বেশি পরিণত, অনেক বেশি ভাবেন আপনাদেরকে নিয়ে। আপনারা বিসিএস লিখিত প্রিপারেশনটা নিজে নিজে নেন এবং কোচিং সুবিধাটাও আপনারা কোনো একটা সেন্টারের সাথে সম্পৃক্ত থেকে সেটা নেন। কারণ এই 900 নম্বরের পরীক্ষা এখানেও একটা কৌশলের বিষয়। আসলে পরীক্ষা অনেকেই দিবে, কিন্তু যারা কৌশলী হবেন তারাই কিন্তু পরীক্ষায় ভালো করবেন। তাহলে আমরা একটু করে দেখে নিই বিসিএস লিখিত পরীক্ষায় আমাদের সাবজেক্টগুলো কী কী। বিসিএস লিখিত পরীক্ষায় আমাদের সাবজেক্ট হচ্ছে 8টি, পরীক্ষা হচ্ছে 6টি, নম্বর হচ্ছে 900 নম্বর। আপনারা একটু খেয়াল করেন, যারা মোবাইলে দেখছেন এটা স্লাইডে একবার খেয়াল করেন। বিষয় হচ্ছে 8টি, পরীক্ষা হচ্ছে 6টি, এটার নম্বর বরাদ্দ হচ্ছে 9টি। কিভাবে নম্বর বরাদ্দটা সেখানেও স্ক্রিনে দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করেন। বাংলায় 200 নম্বর, ইংরেজিতে 200 নম্বর, বাংলাদেশ বিষয়াবলী 200 নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলী 100 নম্বর, বিজ্ঞান ও প্রযুক্তি 50-50 100 নম্বর, এবং গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা তাও 50-50 100 নম্বর। অর্থাৎ বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, প্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, টোটাল সাবজেক্ট হচ্ছে আমাদের 8টা। এর মধ্যে বাংলায় আমাদের পরীক্ষার নম্বর হচ্ছে 200, ইংরেজিতে হচ্ছে 200, বাংলাদেশ বিষয়াবলীতে হচ্ছে 200 600 মার্কস, আন্তর্জাতিক বিষয়াবলীতে 100। একটু খেয়াল করেন, কৌশলের ক্যালকুলেশনের কোনো বিকল্পই আসলে নাই। বাংলায় আমার সর্বোচ্চ মার্কস বরাদ্দ 200 মার্কস, ইংরেজিতে আমার সর্বোচ্চ মার্কস বরাদ্দ 200 মার্কস, আমার বাংলাদেশ বিষয়াবলীতে সর্বোচ্চ মার্কস বরাদ্দ 200 মার্কস। 3টে সাবজেক্টে কিন্তু সমান গুরুত্বপূর্ণ, খেয়াল করেন, বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী। আরেকটি সাবজেক্ট আছে 100 মার্কসের, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক বিষয়াবলী। আর 4টি সাবজেক্ট আছে। এই 5টি সাবজেক্ট ছাড়া, 4টি সাবজেক্ট ছাড়া আমাদের আরও 4টি সাবজেক্ট আছে। একটা বিজ্ঞান 50 মার্কস, প্রযুক্তি 50 মার্কস, গাণিতিক যুক্তি ফর 50 মার্কস এবং মেন্টাল এবিলিটি ফর 50 মার্কস। অর্থাৎ 4টি সাবজেক্টে আপনি যখন প্রিপারেশন নেবেন আপনি নিজে চিন্তা করেন। আমরা একটা প্রবাদ পড়েছিলাম, জাপানি একটা প্রবাদ। এটা 2008-9 সালের দিকে সাইফুর্স যে বিসিএস কোচিং, সাইফুর্স যে কোচিং আছে বিশেষ করে ল্যাঙ্গুয়েজের জন্য, তারা একটা অনুবাদ করে, এটা জাপানি প্রবাদ, এটা অনুবাদ করে তারা একটা বিজ্ঞাপন বানিয়েছিল। আপনি যদি কাউকে একটি মাছ দেন, একটি মাছ কাউকে যদি আপনি উপহার দেন, সে এক বেলা মাছ দিয়ে খাবে। কিন্তু আপনি যদি তাকে একটি মাছ ধরার কৌশল শিখিয়ে দেন তাহলে সে কিন্তু সারা জীবন মাছ দিয়ে ভাত খাবে। আমরা চাই যে আপনারা নিজেরা বুঝুন, ইয়োর সেলফ। আপনি কিন্তু এখানে
যোদ্ধা, ফাইটার, আপনি কিন্তু বিসিএস ক্যাডার অফিসার হবেন, আপনি কিন্তু ব্যর্থ হবেন, আপনি কিন্তু সফল হবেন। সুতরাং সব কাজ আপনি কেন বিসিএস কোচিং সেন্টারগুলোর উপরে রেখে দেন? সব চিন্তা, সব ভাবনা কেন আপনি বিসিএস কোচিংয়ের সম্মানিত শিক্ষকদের হাতে রেখে দেন? আপনি নিজে চিন্তা করুন। ওনারা যেটা বলে সেই গাইডলাইনগুলো আপনি ফলো করবেন, কিন্তু ফার্স্ট হচ্ছে এই সিলেবাস আপনি পড়বেন, এই প্রিপারেশন আপনি নেবেন। বিসিএস ক্যাডার হলে আপনি হবেন, ফেল করলে আপনি করবেন। সুতরাং অন্যের বাহুতে নয়, নিজের বাহুতে আস্থা রাখতে হবে। এই সাবজেক্টগুলোর পড়ার সময় আপনি একটু কৌশলী হবেন। কেন কৌশলী হবেন? কৌশলী হলে আপনি বুঝতে পারবেন আপনাকে বাংলায় সময় বেশি দিতে হবে, কারণ বাংলায় 200 মার্কস আমার দরকার। ইংরেজিতে বেশি দিতে হবে, কারণ 200 মার্কস আমার দরকার। বাংলাদেশ বিষয়াবলী আমার 200 মার্কস দরকার। সুতরাং আপনি যখন টাইম অ্যালোকেট করবেন আপনার প্রিপারেশনের জন্য, টাইম অ্যালোকেশনের সময় এই 3টা সাবজেক্ট অবশ্যই আপনাকে প্রায়োরিটি বেসিসে স্বপ্ন অ্যালোকেট করতে হবে। এরপর আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টটা দেখা যাবে আমাদের পরীক্ষার্থীদের 95% পরীক্ষার্থীর একাডেমিক ব্যাকগ্রাউন্ডে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কোনো সাবজেক্ট ছিল না। আপনারা প্রথমবারের মতো বিসিএস প্রিলিমিনারিতে এসে এই সাবজেক্টটা পেয়েছেন, তখন ছিল 20 মার্কস, এখন সেটা হয়ে গেছে 100 মার্কস। এখানে আপনাকে সময় দিতে হবে, যেহেতু এটা 100 মার্কসের সাবজেক্ট, যেহেতু এটা আপনাদের অনেকেরই ব্যাকগ্রাউন্ড সাবজেক্টে ব্যাকগ্রাউন্ড যে ডিসিপ্লিন ছিল সেখানে ছিল না। সুতরাং এখানেও আপনাকে সময় দিতে হবে। প্লাস বিজ্ঞান, প্রযুক্তি, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা সবগুলো সাবজেক্টে 50 করে বরাদ্দ, 50 করে বরাদ্দ। সুতরাং এটার জন্য আপনার টাইম অ্যালোকেশনটা হবে 50 মার্কসের মতোই, মনে রাখবেন। বিজ্ঞান ও প্রযুক্তি এগুলো হচ্ছে আমাদের স্কুল কলেজ লেভেলের, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা আমাদের স্কুল কলেজ লেভেলের সিলেবাস, কিন্তু মনে রাখবেন। কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং বাংলায় যে আপনি এসে লিখবেন, ইংরেজিতে যে এসে লিখবেন, ইংরেজিতে যে আপনার রিডিং প্যাসেজ আছে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে বেসিক তো আছেই, প্লাস একটু হায়ার লেভেলের যারা আছে তাদেরকে কিন্তু বাংলা এবং ইংরেজি এগুলোতে প্রিপারেশন নিতে হয়। স্কুল কলেজে দেখবেন আমরা ইংলিশ সাধারণত যে ধরনের ইংরেজি পড়তাম, বিসিএস লিখিত পরীক্ষার ইংরেজির সিলেবাস একটু ভিন্নতর। আপনি বাংলায় অনেকটা মিল পাবেন স্কুল কলেজের মতোই। বাংলাদেশ অ্যাফেয়ার্স এটা হচ্ছে ওপেন একটা সাবজেক্ট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটা ওপেন সাবজেক্ট। আপনাকে ব্যক্তিগত স্টাডির মাধ্যমে, পড়ালেখার মাধ্যমে আপনাকে অনেক আইডিয়া শেয়ারিংয়ের মাধ্যমে এই ব্যাপারে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হতে হবে এবং সেই অনুযায়ী পরীক্ষার খাতায় আসলে বুঝে সেগুলো আপনাকে আনসার করতে হবে। তাহলে আমরা দেখলাম বিসিএস লিখিত পরীক্ষায় সাবজেক্ট হচ্ছে 8টি, আমাদের পরীক্ষা হচ্ছে 6টি এবং আমাদের মার্কস বরাদ্দ হচ্ছে 900 মার্কস। এখানে একটা বিষয় আছে, আমাদের পরীক্ষার্থীদের মধ্যে দেখবেন কিছু পরীক্ষার্থী হচ্ছে আমরা শুধু জেনারেল ক্যাডার, আর কিছু পরীক্ষার্থী হচ্ছে আমরা শুধু প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার। আবার কিছু ক্যান্ডিডেটস আছি যারা আমরা বোথ ক্যাডার ক্যান্ডিডেট, যারা জেনারেল ক্যাডারও দিয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য আমাদের প্রার্থিতা জমা দিয়েছি। যেমন একজনের প্রথম চয়েস হচ্ছে বিসিএস প্রশাসন ক্যাডার, সেকেন্ড হচ্ছে বিসিএস পুলিশ ক্যাডার, থার্ড হচ্ছে বিসিএস আরেকটা কথার কথা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার। আবার তিনি গিয়ে এর পরে বা আরও পরে গিয়ে বিসিএস এডুকেশন ক্যাডার দিল। ধরে নিলাম ওই স্টুডেন্টটি হচ্ছে ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বাংলা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট অথবা হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তাহলে তিনি বোথ ক্যাডার ক্যান্ডিডেট। বোথ ক্যাডার ক্যান্ডিডেট যদি হয় তাহলে ওই 900 নম্বরের পাশাপাশি তাকে 200 নম্বরের অতিরিক্ত পরীক্ষা দিতে হয়। এটিকে আমরা বলছি বিষয়ভিত্তিক পরীক্ষা, সেটার জন্য হচ্ছে 200 নম্বর বরাদ্দ। যখন আপনি ক্যাডার হবেন, বিসিএস ক্যাডার হওয়ার সময় আবার একটু খেয়াল করুন, আপনাকে যখন জেনারেল ক্যাডারের জন্য বিবেচনা করা হবে, জেনারেল ক্যাডারের জন্য আপনাকে বিবেচনা যখন করা হবে, তখন আপনার এই যে কিছুক্ষণ আগে যে সাবজেক্টগুলোর কথা আমি বললাম, বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান ও প্রযুক্তি, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, এই 900 নম্বরের মধ্যে আপনি কত মার্কস পেলেন সেটা আপনাকে ক্যালকুলেট করা হবে। কিন্তু যদি আপনাকে জেনারেল ক্যাডারের জন্য বিবেচনা করা না হয়, যদি আপনার টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারের জন্য বিবেচনা করা হয়, তখন আপনার বিজ্ঞান ও প্রযুক্তির যে 100 মার্কস সেটা ডিডাক্ট করে, সেটা মাইনাস করে
সেখানে আপনার বিষয়ভিত্তিক ওই যে আপনি বাংলা 200 অথবা হিস্ট্রি 200 অথবা ইকোনমিক্স 200 অথবা ইংরেজি 200, আপনার যে বিষয়ভিত্তিক 200 নম্বরের পরীক্ষা দিয়েছেন সেটা এখানে ক্যালকুলেট করা হবে। দ্যাট মিনস আপনাকে যখন জেনারেল ক্যাডারের জন্য বিবেচনা করা হবে আপনার রিটেন মার্কস হচ্ছে 900, আপনাকে যখন টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারের জন্য বিবেচনা করা হবে তখনও আপনার মার্কস 900। কিন্তু আপনি যদি চান যে দুইটা ক্যাডারের জন্য অপশনটা রাখলেন, আমাকে হয় জেনারেল ক্যাডার না হলে বোধ বা প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে বিবেচনা করা হোক, তাহলে আপনাকে কিন্তু আপনার অধীত বিষয়ে যে সাবজেক্টে যে ডিসিপ্লিনে আপনি গ্র্যাজুয়েশন করেছেন সেটার উপরে অতিরিক্ত 200 নম্বরের পরীক্ষা দিতে হবে। আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। এখন দেখেন বিসিএস আমরা একেবারে স্টার্ট করার সময়, শুরু করার সময় আপনাদেরকে বলবো আপনাকে কিছু প্রিপারেশান নিতে হবে বইপত্র নিয়ে। কারণ আপনি যখন স্টার্টিং করবেন, আমরা এই যে 4 দিন আগে পরীক্ষা হলো, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার গেল, এই 4 দিন পর্যন্ত যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তাদের দুটো বিষয় ছিল। একটি হচ্ছে কাটমার্ক হতে হবে, আরেকটি হচ্ছে আমার কোন ধরনের বইপত্র, কোন ধরনের বিষয়গুলো পড়ালেখা করলে আমি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবো। এখন এই ক্ষেত্রে আমরা বিসিএসের প্রথম আলোচনায়, একেবারে শুরুর দিকের আলোচনায় আমি আপনাদেরকে কিছু বইপত্রের আলোচনা করতে যাচ্ছি, বইপত্র নিয়ে একটু বলতে যাচ্ছি। সেই বইপত্রগুলো আপনারা আমার সাথে একটু মিলে নিতে পারেন। বাংলা ভাষা সাহিত্য একটু খেয়াল করেন। বাংলায় আমরা আপনাদের জন্য 4টি বইয়ের নাম দিয়েছি। একটি হচ্ছে উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা শিক্ষা, একটা হচ্ছে উচ্চতর বিশুদ্ধ ভাষা শিক্ষা, একটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। ভাষা শিক্ষার যে বইটা একটু খেয়াল করেন, উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা শিক্ষা, হায়াত মাহমুদ স্যারের বই। আমার এই আলোচনাটা শোনার সময় যদি কোনো প্রিলিমিনারি ক্যান্ডিডেট থাকেন, আমি মনে করি আপনারা যারা এখন লিখিত আলোচনা শুনছেন তাদের অধিকাংশই, একটা পার্সেন্টেজ বাদ দিলে যাদের বয়স শেষ, তারা অধিকাংশ আবার 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আমি আপনাদের সকলকে বলবো, প্রিলিমিনারি তো যদি আপনারা সরাসরি হায়াত মাহমুদের বইটা দিয়ে শুরু করতে পারেন, রিটেনে গিয়ে আপনাকে নতুন করে ব্যাকরণের কোনো বই কালেকশনের চিন্তা করতে হবে না। একটা বই ব্যাকরণ সম্পর্কে আপনাকে প্রিলিমিনারি রিটেন দুইটার ক্ষেত্রে আপনাকে প্রস্তুতিতে এগিয়ে রাখতে পারে। সুতরাং হায়াত মাহমুদের বিশুদ্ধ ভাষা শিক্ষা এই বইটা আপনাকে ব্যাকরণ এবং বিরচন অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুব আলমের একটা হলুদ মলাটের একটা বই, এটা আমরা যখন 27, 28, 29 পরীক্ষা দিচ্ছিলাম তখন আমরাও পড়েছি। এখনও পর্যন্ত এই পরীক্ষার গুরুত্ব কমে নেই, এই পরীক্ষা এখনও চলছে। সুতরাং সাহিত্যের জন্য আপনারা এই অতীতে যে পরীক্ষাগুলো হয়েছে, সাহিত্য অংশে আপনি দেখবেন বাংলা সাহিত্যের ইতিহাস বইটা যারা পড়েছেন তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বই। এবং এই সাহিত্যের জন্য আপনার আরেকটা বই আছে, বাংলা দর্পণ। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সৌমিত্র শেখরের বই বাংলা দর্পণ। উনি এই বইগুলো লিখেছেন বিসিএসের লিখিত সিলেবাসকে কেন্দ্র করে, বেস করে, এবং প্রতি বছর বিসিএস লিখিত যে প্রশ্নগুলো হয়, বাংলা প্রশ্নগুলো হয়, সেগুলোর একটা আনসার বা এলাবোরেটেড এক্সপ্লেনেশন সৌমিত্র শেখর স্যার তার বইতে দিয়ে থাকেন। চতুর্থ যে বইটা কথা বলবো, আমাদের এখানে বাংলায় যারা আমাদের আজকেও ক্লাস করেছেন, মনে হয় মোস্তাফিজুর রহমান স্যারের বা অন্যান্য বাংলা শিক্ষক যাদের ক্লাস করবেন, এখানে দেখবেন গ্রন্থ সমালোচনা একটা টপিক আছে। এগুলো আগে ছিল না, এগুলো হচ্ছে 35th অর্থাৎ 35তম বিসিএস এর পরে থেকে এগুলো যুক্ত হয়ে আছে। শিকড় বই আছে মহসিনা নাজিলা। এই যে আপনার পত্র লিখন, এই যে গ্রন্থ সমালোচনা, সংলাপ, এই সমস্ত বইগুলো আপনি দর্পণ বই এবং শিকড় মহসিনা নাজিলা, এই দুইটা বইতে আপনারা সেগুলো সম্পর্কে পাবেন। আর গ্রামার সংক্রান্ত যত বিষয় আছে সবগুলোর জন্য মূলত হচ্ছে হায়াত মাহমুদের উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা শিক্ষা বই, এবং সাহিত্যের জন্য স্পেশালাইজড বই হচ্ছে মাহবুবুল আলম স্যারের বাংলা সাহিত্যের ইতিহাস। এবং এই দুইটার মূল বইয়ের পাশাপাশি আপনাদের দুইটি সহায়ক বই হচ্ছে সৌমিত্র শেখরের দর্পণ, বাংলা দর্পণ, এবং মহসিনা নাজিলার শিকড়। বাংলা একটু খেয়াল করেন, যারা একটু নতুন ক্যান্ডিডেট, বিশেষ করে পুরাতন যারা, আমার কথাগুলো একটু খেয়াল করবেন, পুরাতন যারা তাদের জন্য আসলে নতুনের মতোই কথাগুলো একটু খেয়াল করেন। বাংলায় আমাদের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। আগে সুবিধাগুলো একটু আমরা দেখে নিই। বাংলায় যে সিলেবাসটা আছে আপনি খেয়াল করবেন, ব্যাকরণ থাকে 30 নম্বরের, রচনা থাকে 50 নম্বরের, পত্র লিখন, এটা কি বলে, গ্রন্থ সমালোচনা, সংলাপ,
এই অনুবাদ এগুলোতে 15 করে প্রায় 60 নাম্বার। অর্থাৎ এই যে 200 নম্বরের বাংলা, এর একটা বড় অংশ কিন্তু আমরা স্কুল লাইফ, কলেজ লাইফে আমরা স্টাডি করে এসেছি। এই যে বাপ সম্প্রসারণ লিখুন, সারাংশ লিখুন, এগুলো কিন্তু আমরা স্কুল কলেজ লাইফে এসএসসি এইচএসসি পর্যায়ে করেছি। এগুলোর সাথে আমাদের নতুন করে বিশেষ কিছু সংযোজন কিন্তু বাংলায় হচ্ছে না। এটা কিন্তু আমাদের আশার দিক, এটা আমাদের সম্ভব। আর মানে একটা ফাউন্ডেশন কাজ বাংলা প্রস্তুতির আমাদের অলরেডি আমাদের প্রত্যেক ক্যান্ডিডেটের মধ্যে আছে। আমাদের এখন যেটা করতে হবে, আমরা অনেকেই যেহেতু গ্র্যাজুয়েশন পর্যায়ে বাংলার সাথে সরাসরি বাংলা বিষয়গুলোর সাথে সম্পর্কিত ছিলাম না, আমাদেরকে একটু ঝালিয়ে নিতে হবে। 1, 2 নাম্বার, আমরা ওই সময় রচনা লিখতাম 15 নম্বরের, 20 নম্বরের, কিন্তু এখন বিসিএস পরীক্ষায় রচনা লিখতে হবে 40 নম্বরের। এখন একটা জিনিসকে আপনি কতটুকু লিখতে পারবেন, আপনি ততটুকুই লিখতে পারবেন যতটুকু ওই বিষয় সম্পর্কে আপনার জানা থাকবে। আপনি যখন 40 মার্কসের একটা রচনা লিখবেন, এটা অবশ্যই একটা বড় রচনা, এটা পরিধির দিক থেকে অনেক বড় রচনা হবে। এখানে আমরা তথ্য উপাত্ত উপস্থাপন বা কোনো রেখা দেওয়া, চিহ্ন দেওয়া, কোনো গ্রাফ দেওয়া, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা সাধারণত স্কুল কলেজ পর্যায়ে বাংলায় করতাম না। এটা হচ্ছে আমাদের একটু নতুন করে করতে হবে। যেটা চ্যালেঞ্জের বিষয় সেটা হচ্ছে, একটু খেয়াল করেন, বাংলা এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টে নম্বরগুলো কখনো আমাদেরকে সন্তুষ্ট করতে পারে না। ইন জেনারেল এই কথাগুলো বলছি। আমাদের একজন বাংলা শিক্ষক ছিলেন নূর হোসাইন স্যার, মরহুম, স্যারকে আল্লাহ ভালো রাখুন। ওনাকে আমরা করে বলতাম, 3 লেখার সময় উনি প্রথমে একটা জিরো বসাতেন, তারপর একটা গোল চিহ্ন দিতেন, দিয়ে উনি হয়তো নিচের দিকে চলে যাবেন 2, উপরের দিকে আসলে 3। অর্থাৎ উনি কোনো একটা আনসার স্ক্রিপ্টে 3 দেওয়ার সময় তাকে 3 বার কলমের পেঁচ চালাতে হতো, এবং তিনি উপর দিকে রেখা উঠে না যাওয়া পর্যন্ত, বাম দিকে উপর দিকে না যাওয়া পর্যন্ত আমরা বুঝতাম না এটা কি 2 হচ্ছে নাকি 3 হচ্ছে। অর্থাৎ বাংলায় আমার 28তম বিসিএস আমার এক বন্ধু, সে বলেছিল আমি বিসিএস পরীক্ষায় বাংলা পরীক্ষায় 70 পাবো। যখন সে 28তম বিসিএসে ক্যাডার অফিসার হলো না, এবং পরবর্তী সে আনসার স্ক্রিপ্ট মার্কশিট তুললো, মার্কশিট তোলার পর সে দেখলো তার নম্বর হচ্ছে অনলি 33। কোথায় সে আশা করেছিল 70 মার্কস পাবে। একটু খেয়াল করেন বন্ধুরা, যারা এইবার 41তম বিসিএস লিখিত পরীক্ষায় সফল হতে চান, 41তম বিসিএস লিখিত পরীক্ষায় ওই যে শুরুতে বলেছিলাম, আপনি ইউরসেলফ, আপনি ডিটারমাইন করবেন আপনি কি ক্যাডার অফিসার হবেন নাকি হবেন না। যদি হতে চান এই পয়েন্টসগুলো একটু খেয়াল করেন। আমরা প্রত্যাশা থেকে একরকম নম্বর পাই, কিন্তু এর অর্ধেক 50%। এটা কেন হয়? বাংলা বানানের প্রতি আমরা যত্নবান নই। বাংলা রচনা, বাংলা একটা বাক্যর যে একটা গাঁথুনি, সেটা যে একটা সুশৃঙ্খল গাঁথুনির একটা বিষয় আছে, সেই ব্যাপারে আমরা অনেকে মনোযোগী নই। আপনারা একটু নিজের নামটা নিজে, এখন যদি কেউ কাগজ কলম নিয়ে বসে যারা শুনছেন তারা একটু খেয়াল করেন, নিজের নামটা লিখুন। আপনারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগে কিছুদিন আগে পড়েছিলেন মাত্রাহীন বর্ণ কয়টি, পূর্ণমাত্রা বর্ণ কয়টি, অর্ধমাত্রা বর্ণ কয়টি। আপনারা পড়ার সময়, গ্রামার পড়ার সময় এগুলো কিন্তু মুখস্থ পড়েন, ঠোঁটস্থ করেন, কিন্তু যখন আপনি আবার লিখতে যান, নিজের নামটা লিখেন আবুল খায়ের, আপনি দেখে যাচ্ছেন আবুলের এটাকে আপনাকে অর্ধমাত্রা করে ফেলছেন। আপনি লিখছেন তাহেরা বেগম, আপনি দেখে যাচ্ছেন এটা অর্ধমাত্রা পূর্ণমাত্রা ঠিক আছে কিনা, আমরা উপরে পূর্ণমাত্রাটা দিচ্ছি কিনা, এগুলো কিন্তু অনেক কেয়ারফুলি দেখার বিষয়। কিন্তু আপনি সুতরাং বাংলা বানান অনেক গুরুত্বপূর্ণ, শব্দ চয়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ, প্রেজেন্টেশন অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোতে বাংলায় কাজ করার বিষয় আছে। আশা করি আমাদের যখন বাংলা শিক্ষকরা ক্লাস নেবেন তখন এই বিষয়গুলো আপনাদেরকে যত্নের সাথে শেখাবেন। এরপর আমি একটা সাবজেক্টের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিসিএস পরীক্ষায় সবচেয়ে, যদি 900 নম্বরের পরীক্ষা হয়, 5%-এর মতো ক্যান্ডিডেট যদি বাদ দিই, যারা ইংরেজিতে এমনিতেই ভালো বা তার বেসিক ভালো, সে ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট অথবা ইংরেজিতে সে অভ্যস্ত বা সেলফ অ্যাক্টিভিটিসের মাধ্যমে যিনি ইংলিশে ডেভেলপ করে নিয়েছেন, এরকম 5%-এর মতো ক্যান্ডিডেট যদি আমরা বাদ দিই, আমরা এই 200 নম্বরের যে ইংরেজি সাবজেক্ট আমাদের আছে, কিছুক্ষণ আগে আমরা বললাম, এই 200 নম্বরের ইংরেজি কিন্তু আমাদের বিসিএস পরীক্ষার ক্ষেত্রে আমাদের বড় একটি ব্যারিয়ার, একটি হার্ডল, এটা সবচেয়ে বড় কনস্ট্রেইন্ট, মানে বিসিএস ক্যাডার হওয়ার পথে। 200 নম্বরের যে ইংরেজি, এই ইংরেজির জন্য আমাদের প্রিপারেশন থাকে সবচেয়ে কম। আপনি খেয়াল করবেন, যারা পরীক্ষা দিবেন তারা একটু খেয়াল করেন, বিসিএস পরীক্ষায় ইংরেজি সাবজেক্ট নিয়ে আমাদের সবচেয়ে বেশি হাহুতাশ।
বিসিএস পরীক্ষায় যখন আমরা ক্লাসরুমে হাত তুলতে বলি কারা ইংরেজিতে দুর্বল, হাত তোলাটা আমাদের দেশে একটা ফ্যাশন হয়ে গেছে। আমরা সকলে কিন্তু ইংরেজিতে দুর্বল, উৎসাহের সাথে সেখানে হাত তুলি। ইংরেজি 200 নম্বরের পরীক্ষা দিতে হয়, কিন্তু এই বিষয়ে আমাদের হতাশা অনেক বেশি, এই বিষয়ে আমাদের দুঃখ প্রকাশ অনেক বেশি, সমব্যথিতা অনেক বেশি, কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে আমরা অতটুকু যত্নবান নই। বিসিএস লিখিত পরীক্ষা, 4th টাইম বিসিএস রিটেন পরীক্ষা দেওয়া 4 বার, এর মধ্যে 2 বার সে পরীক্ষা দিয়ে নন ক্যাডার হয়ে আছেন, কোনো ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত হন নাই। আমি একজন ক্যান্ডিডেট পেয়েছি কয়েকদিন আগে, আমাকে সে গভর্নমেন্টের 2nd ক্লাস একটা জব করে বর্তমানে খুব আফসোসের সাথে হতাশার সাথে বলল, স্যার 41st বিসিএস হচ্ছে আমার জীবনের শেষ লিখিত বিসিএস, শেষ বিসিএস পরীক্ষা। আমি 4 বার রিটেন পরীক্ষা দিয়েছি, 2 বার রিটেনে ফেল করেছি, 2 বার আমি প্রিলি রিটেন ভাইভাতে পাস করেছি, কিন্তু আমি ক্যাডারের জন্য তো রিকমেন্ডেশন পাইনি। ইভেন নন ক্যাডারের জন্য 37 এবং 38 নন ক্যাডারের জন্য আমি রিকমেন্ডেশন পাইনি। আমার কি হতে পারে, আমার ঘাটতিটা কোথায়? আমি তাকে কথায় কথায় জানতে চাইলাম সে কি পড়ে না পড়ে, কোন ধরনের বই পুস্তক পড়েছে। তো আমি বললাম তোমার সবচেয়ে দুর্বল সাবজেক্ট, দুর্বল কর্নার কোনটি? তখন সে বলল ইংরেজি। তখন আমি তাকে বললাম এই 200 নম্বরের ইংরেজির জন্য তুমি কি কি বই পড়েছো? সে আমাকে কয়েকটা বইয়ের নাম বললো বাজারের, বলে যে এইগুলো পড়েছি। আমি যে এর বাইরে আর কিছু বলে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, কথাটা একটু খেয়াল করেন, বাংলা একটা বলেছিলাম কোন জায়গায় খেয়াল করতে হবে, বন্ধুরা ইংরেজিতে কোথায় কোথায় খেয়াল করতে হবে। আমি ইংরেজি পড়াই না, কিন্তু ইংরেজি নিয়ে একটু চিন্তা করা, ইংরেজি সিলেবাসটা, যেহেতু আমরা এই লাইনেই কাজ করি, বিসিএস লাইনে কাজ করি, ইংরেজি সিলেবাসটা নিয়ে আমার একটু বিশেষ মনোযোগ আছে। সেই অধিকার নিয়ে, সেই চর্চা থেকে, অভিজ্ঞতা থেকে আপনাদেরকে 2-1টা কথা বলতে চাই। বিসিএস এর রিডিং কম্প্রিহেনশন একটা বিষয় আছে। আমাদের অনেক রিটেন ক্যান্ডিডেট রিটেন পরীক্ষা দেওয়ার পরেও জানে না রিডিং কম্প্রিহেনশন, প্যাসেজ কম্প্রিহেনশন এটাতে কত নম্বরের বরাদ্দ। 30 নম্বর 30 নম্বর 30 নম্বর মুখস্থ বলে যায়। দুঃখের সাথে বলতে হয় অনেক স্টুডেন্ট আছেন যারা বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাসটা দেখে না। মনে রাখবেন, আমরা যে গাইডলাইন আপনাদেরকে ফলো করছি, বিভিন্ন সেন্টার থেকে সম্মানিত শিক্ষকরা যে গাইডলাইনগুলো, বিভিন্ন কোচিং থেকে যে গাইডলাইনগুলো দেওয়া হবে, এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ গাইডলাইন হচ্ছে, আমি ওবায়দ স্যার আপনাদেরকে কি বলছি, এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ গাইডলাইন হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন আপনাকে একটা সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসটা কেয়ারফুলি একটু পড়া। এখন আমরা কয়জন আছি একটু খেয়াল করেন তো, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময় আমরা সেই মনোযোগ দিয়ে, সেই গুরুত্ব দিয়ে আমরা প্রিলিমিনারি সিলেবাসটা কি পড়েছিলাম? অনেকে বলে যে পিএসএস সিলেবাস মানে না, সিলেবাসের বাইরে কি কি আছে আমাকে একটু কথার পর আমাকে ইনবক্সে একটু জানান তো, এই 200 নম্বরের বিসিএস পরীক্ষায় সিলেবাসের বাইরে কোথা থেকে প্রশ্ন আসছে? সিলেবাসের বাইরে থেকে কি 100টা প্রশ্ন আসছে? 5টি প্রশ্ন কি কেউ দেখাতে পারবেন? আমার মনে হয় সেটা পারবেন না, যদি আপনি রেশনালি বিষয়টাকে চিন্তা করেন। তাহলে এই ক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন, বিসিএস পরীক্ষায় আমরা যে প্রস্তুতিটা নিব, সেক্ষেত্রে আমাদের ইংরেজির বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি তাকে বললাম রিডিং কম্প্রিহেনশন বা প্যাসেজ কম্প্রিহেনশন যেটা লিখতে হয়, তুমি বাসায় এই যে 4টা বিসিএস লিখিত পরীক্ষা দিলা, বিসিএস লিখিত পরীক্ষার আগে কয়টি রিডিং কম্প্রিহেনশন নিজে নিজে 100 নম্বরের রিডিং কম্প্রিহেনশন করেছ? সে মুখে হাত দিয়ে বসে থাকে, বলো স্যার এগুলো কি বাসাই করতে হয়? অর্থাৎ সে একবারও কাজটি সে বাসায় করেনি। একটু চিন্তা করুন তো, সে নিজে বলছে তার সাবজেক্টের দুর্বলতা হচ্ছে ইংলিশ। সে বলছে ইংরেজি তাকে ব্যারিয়ার তৈরি করছে বিসিএস ক্যাডার হওয়ার পথে। সে 100 নম্বরের একটা রিডিং কম্প্রিহেনশন সে বিসিএস পরীক্ষার হলে সমাধান করবে, 4টা বিসিএসে প্রায় 5-6 বছর সময় সে বিনিয়োগ করেছে, একবারও নিজের বাসায় বসে কাগজ নিয়ে কলম নিয়ে কোনো একটা রিডিং কম্প্রিহেনশন নিয়ে সে কোনো একটা বই নিয়ে সে চর্চা করেনি, প্র্যাকটিস করেনি। আপনি কিভাবে আশা করছেন আপনি বিসিএস প্রশাসন ক্যাডার হবেন, পুলিশ ক্যাডার হবেন, ট্যাক্স ক্যাডার হবেন, পররাষ্ট্র ক্যাডার হবেন? এটা কি এত খেলনা, এত সিম্পল একটা বিষয়? যে পরীক্ষাটা নিয়ে পত্রপত্রিকায় খবর হয়, লাইব্রেরির দরজা ভেঙে, জানালা ভেঙে, চেয়ার ভেঙে লোকজন বাইরে এসে লেখাপড়া করে, যে পরীক্ষাটি দেওয়ার জন্য বাংলাদেশের আমার আপনার মতো তরুণ গ্র্যাজুয়েটসরা শীত গ্রীষ্মের মধ্যে ঘরের বাইরে বসে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো এটা কি বলে বাইরের লাইটের সাথে পাশে বসে লেখাপড়া করে, তারা চেষ্টা করছে, সেখানে এই ধরনের একেবারে একটা ঢিলেঢালা মনোভাব থেকে আপনি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর আপনি সফল হবেন, এটা কি সম্ভব? এটা কি সহজ? এটা কি রেশনাল? এটা কি যৌক্তিক? আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন। বিসিএস লিখিত পরীক্ষার এই সিলেবাসের জন্য
বাংলাদেশে অনেকগুলো বই আপনি পাবেন, অনেক বই পাবেন বাজারে, বিসিএস লিখিত লেখা আছে। কিন্তু তাদের প্রতি আমার উপযুক্ত সম্মান রেখে বলছি, আসলে কি এই বইগুলো আমাদের জন্য কোনো কাজের বই হচ্ছে? আমরা এই যে একটা প্যাসেজ দেয়, যে প্যাসেজটা পড়তে, ইংরেজিতে পড়তে আমাদের অনেক সময় চলে যায়। পরীক্ষার হলে 1 ঘন্টা, আধা ঘন্টা বা 1 ঘন্টার চেয়ে বেশি সময় যাচ্ছে শুধু প্যাসেজটা একবার রিডিং পড়ার জন্য। এই প্যাসেজটা রিডিং পড়ে আমাদের অর্থ বোঝার দরকার আছে। এই প্যাসেজটা রিডিং পড়ার পর সেগুলো আমাকে বিভিন্ন ধরনের, প্রায় 7 ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়। এই 7 ধরনের প্রশ্ন প্র্যাকটিস কি আমি উত্তর দিলাম, প্রশ্ন দিলাম, এটা হয়ে গেল? আমি নাম না নিয়ে বলছি, বাজারের একটা বড় বড় ভলিউমের ইংলিশের যত গাইড বইগুলো আছে, সহায়ক বইগুলো, এক একটি এত বড় বড় সাইজের বই, দেখলে ভয় লাগে। এরকম সাইজের বই, 1200 পৃষ্ঠা, 1400 পৃষ্ঠা, 1500 পৃষ্ঠার বই। এই বিসিএস পরীক্ষা, লিখিত পরীক্ষা দেওয়ার জন্য আমার সময় হচ্ছে 4 থেকে 5 মাস। এইরকম একটা বই পড়তে তো আমার 4-5 মাসে যান বের হয়ে যাওয়ার কথা। সেখানে এই বইগুলো ভিতরে ঢুকলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন জায়গায় সমস্যাটা। ইংরেজি এই যে 100 নম্বরের রিডিং প্যাসেজ আছে, সেখানে 5 নম্বরের একটা ওয়ার্ডকে করতে হয়, ওয়ার্ড মিনিং আসে। কোন অর্থে কোন ওয়ার্ডের আরেকটা অপোজিট মিনিং অথবা সিনোনিম কি, সিনোনিম সাধারণত। এখানে একটা শব্দ দিল, পাশে আরেকটা শব্দ আছে, উত্তরটা করে দিল কি এটা 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 এটা। এই শব্দটা, এই যে আপনাদের একটা শব্দ আসলো টার্স, কি ডিটেইলড, ডেসক্রিপটিভ, এক্সপ্রেসিভ লিখে দিল। তাহলে আপনি ডিটেইলড আছে বা টার্স আছে, পাশে আনসার করে দিয়ে আপনাকে ডেসক্রিপটিভ লিখে দিল অথবা আপনাকে ডিটেইলড লিখে দিল। এখানে আপনি বুঝবেনটা কি, জানবেনটা কিভাবে? এরকম বই 1500 পেজ কেন, 1500 2000 পেজের বই পড়ে তো আসলে আমি আপনি কোনো উপকার পাবো না। এখন বইওয়ালাদের উপরে, প্রকাশকদের উপরে আমি দোষ দিতে চাচ্ছি না। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যারা পরীক্ষাগুলো দিচ্ছি বা পরীক্ষাগুলো দিব, এই পরীক্ষায় এই যে রিডিং কম্প্রিহেনশনটা আমাকে যে নিজে নিজে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জিনিসটা সেন্টারগুলো আমাকে প্রোভাইড করছে কিনা, শিক্ষকদের কাছ থেকে আমি পারছি কিনা, না পারলে শিক্ষকদেরকে বারবার এটা নিয়ে জ্বালাতন করা, বারবার তাদের কাছে জানার চেষ্টা করা, অথবা নিজে নিজে জানার চেষ্টা করা, অথবা বাজারে আসো এই ধরনের আদৌ বই আছে কিনা সেগুলো সন্ধান করা, এই চেষ্টা আমরা কয়জন করে দেখি? বিসিএস লিখিত পরীক্ষা আমি গত কয়েকদিনে যে বিভিন্ন ধরনের ইয়েগুলো আসছে, আপনার এটাকে কি বলে, বিভিন্ন ধরনের বই রিকমেন্ডেশনস, অনেক লোক আছেন, মানে দুঃখের সাথে বলতে হয়, যিনি কখনো বিসিএস পরীক্ষা এটা কি দেননি, এটাকে আমি কোনো অপরাধ হিসেবে দেখছি না। এটা সবাই যে দিবে এমন কোনো কথা নেই, এটা এত বেশি গুরুত্বপূর্ণ আমি ব্যক্তিগতভাবে মনেও করি না। একবার প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করে নাই। আমি একজন বলল ইংরেজি কোন কোন বই পড়লে ভালো হবে সিনিয়ররা যদি বলতেন, সেখানে এক ভদ্রলোক কয়েকটা ইংরেজি বইয়ের নাম দিলেন। আমি ওই ভদ্রলোকের প্রোফাইলে গিয়ে দেখলাম এবং ঘাটাঘাটি করে দেখলাম সে বিসিএস পরীক্ষা তো দেয় না, সে 4th ইয়ারে পড়ে। তো 4th ইয়ারের পরে আমি তাকে বললাম, ভাই আপনি কি বিসিএস পরীক্ষা দিয়েছেন? আমি মেসেঞ্জার তাকে নক করলাম, সেই কথাটা বললো যে না দিই নাই। বললাম এই যে তুমি বিসিএস লিখিত পরীক্ষার জন্য ইংরেজি বই রিকমেন্ডেশন করলা 3টা, একটা কি কম্পিটিটিভ ইংলিশ, এরকম 2-3টা বইয়ের নাম দিল, তুমি কিসের ভিত্তিতে দিয়েছো? বলে যে ভাই আমি যেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেগুলো পাই সেগুলো কাট পিস করে আমি আমার মতো করে উপস্থাপন করি। তো আমি বললাম তুমি তো জিনিসটা জানো না, দেখো না, তুমি পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাস সম্পর্কে জানো না, তুমি এই বইগুলো কিভাবে রিকমেন্ড করো? এরপর যাই হোক, তার সাথে আমার অন্য কথাবার্তা হলো। আমি আপনাদেরকে যে বিষয়টা দিতে চাচ্ছি, যিনি এক্সপার্ট, শুনেন, বিশেষ করে ফেসবুকের দুনিয়ায় অনেক গুরুত্বপূর্ণ সিনিয়র্সরা আছেন, মেন্টরসরা আছেন, শিক্ষকরা আছেন, যারা এগুলো নিয়ে অনেক ভালো বলতে পারেন। আপনারা তাদের কথা শুনুন। এই যে মাশরুফ হোসেন আমাদের এখানে ক্যাডারে আসছিলেন, পুলিশ অফিসার, তাদের কথাগুলো আপনারা শুনুন, দেখুন। আমাদের সম্মানিত শিক্ষকরা কি বলছে সেগুলো আপনারা দেখুন। দেখার পর আপনি নিজেই চেষ্টা করুন কারা আসলে ভালো কথা বলছেন, কারা রেশনাল কথাটি বলছেন। আপনাকে খুশি করা আমাদের কাজ নয়, আপনাদেরকে একটা যৌক্তিক চিন্তা করতে উদ্বুদ্ধ করাটাই হচ্ছে আমাদের কাজ, শিক্ষকদের কাজ। সুতরাং আপনারা যে সম্মানিত শিক্ষকরা এটা বলছেন, যে বইগুলো আপনারা পড়ছেন, সেখানে আপনার প্রয়োজনীয় বিষয়গুলো আছে কিনা। আমি ইংরেজি বইতে এগুলো নিয়ে আরও অনেক কথা হবে আপনাদের সাথে। আমাদের শাহান স্যার ক্লাস নেবেন, অন্যান্য ইংরেজি শিক্ষকরা ক্লাস নেবেন। আশা করি ক্লাসে এই বিষয়গুলো অনেক ভেঙে, অনেক বুঝিয়ে, ইংরেজি মানেই আপনি বুঝবেন একটা জিনিস, ইংরেজি মানে আপনাকে অর্থ জানতে হবে। ইংরেজি আমাদের টোটাল ইংলিশের সিলেবাসটা যদি আমি 3 ভাগে ভাগ করি, একটা হচ্ছে রিডিং প্যাসেজ, একটা হচ্ছে ট্রান্সলেশন, 50 নম্বরের ট্রান্সলেশন। এটা কি এত সহজ? ট্রান্সলেশনের একটা বই বলে আমরা হুট করে একটা বইয়ের নাম বলে দিচ্ছি, জীবনে নিজেও পড়ি নাই, আরেকজনকে বলার জন্য বলে দিচ্ছি।
এই ট্রান্সলেশন করতে হলে তো আপনাকে আসলে আন্ডারস্ট্যান্ডিং ফার্স্ট, আপনাকে আগে বুঝতে হবে। এখন কি কক্সবাজারের প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি মনোরম, এরকম সুন্দর প্যাসেজ আসে, অনুবাদ আসবে না। এগুলো আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের সময় আসতো। 27 বিসিএস পরীক্ষা যখন দিচ্ছি, আমরা হঠাৎ করে একটা অনুবাদে বেগম রোকেয়ার নাম দেখে মহা খুশি হয়ে গেছে। সম্ভবত আমাদের কাজিন বেগম রোকেয়াকে আমরা সবাই চিনি, জানি, সুতরাং মনে হয় সহজ। এই যখন পরীক্ষার খাতায় ট্রান্সলেশন লিখতে শুরু করলাম, অনুবাদ লিখতে শুরু করলাম, বাংলায় অথবা ইংরেজি প্রশ্নে হবে অনুবাদটা। বেগম রোকেয়াকে নিয়ে একটা অনুবাদ এসেছিল, বেগম রোকেয়া বা এই নেপোলিয়ান, হ্যাঁ, ইত্যাদি। লিখতে গিয়ে দেখলাম রোকেয়া বানানে গিয়ে হোঁচট খাওয়ার মতো অবস্থা। রোকেয়া বানানটা আসলে কিভাবে লেখা হয়, থিঙ্ক ইট, একটু চিন্তা করুন। এই যে বেগম রোকেয়া, বেগম রোকেয়া বানানটা কিভাবে লেখা হয়। আমি তো এমনি বেগম রোকেয়া দেখে খুশিতে একেবারে ফেটে পড়ার মতো অবস্থা, কিন্তু যখন লিখতে গেলাম দ্বিতীয় লাইনে দেখলাম তিনি তৎকালীন পশ্চাৎপদী মুসলিম সমাজের পশ্চাৎপদী জীর্ণ শীর্ণ মুসলিম সমাজ। এখন জীর্ণ ইংরেজি কি, শীর্ণ ইংরেজি কি, এই যে আমি অনুবাদগুলো করছি এগুলো কি আমার হচ্ছে না? হচ্ছে না। আমার এক বন্ধু লিখে দিল JIRNO জীর্ণ, কমা SHIRNO শীর্ণ। এই অনুবাদ করে কি বিসিএস লিখিত পরীক্ষায় পাশ করা যাবে? সুতরাং এখানে অনেক বেশি সময় দিতে হবে ভাইরা বোনেরা, এখানে অনেক বেশি মেহনতের বিষয় আছে। তো আশা করি আমাদের শিক্ষকরা আপনাদেরকে সেগুলো ক্লাসে বুঝাবেন, পড়াবেন। আপনি একটা মনে রাখবেন, ইংরেজি মানেই সিম্পলি আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বুঝতে হবে, আপনাকে পড়ে জিনিসটা বুঝতে হবে কি চাচ্ছে। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আর একটা হচ্ছে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং, আপনাকে লিখতে জানতে হবে এবং মানে এক্সপ্রেস করতে জানতে হবে। এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনাকে কেউ যদি বলে 2000 ওয়ার্ড আপনি মুখস্থ করেন, ভোকাবুলারি হয়ে যাবে, একেবারে যাচ্ছে তাই একটা কথা বলবে, কোনো কাজের কথাই না। আপনাকে ওই 2000 ওয়ার্ড মুখস্থ করা নাই, এই যে ওয়ার্ডগুলো একটা সেন্টেন্সে কীভাবে আসে, একটা রিডিং প্যাসেজে ওয়ার্ডগুলো কীভাবে আসছে, সেন্টেন্সগুলোতে সেগুলো কীভাবে ব্যবহৃত হচ্ছে, সেগুলোতে মিনিংগুলো কীভাবে প্রকাশ পাচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি আপনাদেরকে 2-3টা বইয়ের নাম বলে দিচ্ছি। একটা বই হচ্ছে মার্চ ফরওয়ার্ড বিসিএস রিটেন ইংলিশ। এই বইটা এর আগে একবার প্রকাশ হয়েছিল, আমরা সম্ভবত 38 বিসিএস এর জন্য প্রকাশ করেছিলাম এই বইটা। তখন তো মার্চ ফরওয়ার্ড ছিল না, অন্য নামেই ছিল। এটা সেকেন্ড সংস্করণ আপনাদের জন্য আসছে। আমরা আশা করি খুব শীঘ্রই আপনার মার্চ ফরওয়ার্ড অ্যাপসে গিয়ে এটার জন্য প্রি অর্ডার করতে পারেন। মার্চ ফরওয়ার্ড বিসিএস রিটেন ইংলিশ, এই বইটা আপনাদের বিসিএস রিটেনের 200 মার্কসের, আপনি 200 মার্কসের যে বই, টোটাল সিলেবাসের উপর একটা ভালো কার্যকর ইফেক্টিভ ধারণা দেবে বলে মনে করছি। আমার কথাগুলো যারা শুনছেন, প্লিজ এই বইটা, বিশেষ করে যারা বিসিএস লিখিত পরীক্ষা দেবেন, এই বইটা অবশ্যই কালেক্ট করবেন। 2 নম্বর একটা বই নাম দিলাম রিডিং স্কিলস। এটা আসলে 3 জনের লেখা একটা বই, এখানে একজনের নাম আসছে ভুলে, আমি বইটার নাম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। রিডিং স্কিলস, ইংলিশ রিডিং স্কিলস। বইটা লিখেছেন হচ্ছে প্রফেসর আতাউল হক, প্রফেসর জহুরুল ইসলাম, প্রফেসর বিনয় বর্মন, 4th এডিশন। এটা ফ্রেন্ডস বুকসের একটা বই, ইংলিশ রিডিং স্কিলস। এই বইটা আপনারা দেখতে পারেন, ইংলিশ রিডিং স্কিলস। হ্যাঁ, এরপর আপনার তৃতীয় যে বইটার কথা আপনাদেরকে বলবো, ইংলিশ ফর টুডে। আমাদের যে বইটা আছে ইংলিশ ফর টুডে, ক্লাসেস 9 to 12, আমাদের যে ইংলিশ ফর টুডে বইটি আছে, আপনারা একটু খেয়াল করেন, আমরা অনেক সাবজেক্টে বলি যে বেসিক বই পড়তে হবে, টেক্সট বই পড়তে হবে, পাঠ্য বই পড়তে হবে, তাহলে এই সাবজেক্টগুলোতে নয় কেন? একটু খেয়াল করেন, এই সাবজেক্টগুলোতে আমাদের ইংলিশের ইন্টারমিডিয়েট এবং এসএসসি লেভেলের যে বই আছে, সেটাও কিন্তু এই যে রিডিং স্কিলস বললাম, এখানেও কিন্তু রিডিং কম্প্রিহেনশনের বই আছে। এই বইগুলো অনেক ইফেক্টিভ বই, অনেক ভালো বই, এবং এই বইগুলো অনেকটা আপনি অন্যদের সহায়তা ছাড়াও হয়তো নিজে অনেকটাই 60-70% করে ফেলতে পারবেন। এই বইগুলো অনেক গুরুত্বপূর্ণ বই। এই 3টা বই আপনারা কালেক্ট করুন, এই 3টা বই বুঝে পড়ার চেষ্টা করুন, আমাদের ক্লাসগুলো করুন। আশা করি যে ইংরেজিতে আপনার ভয় বা দুর্বলতা অনেকটাই কেটে যাবে। আর আপনারা স্ক্রিনে একটা বই দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আপনারা একটা বই দেখছেন কিনা দেখেন, মার্চ ফরওয়ার্ড বিসিএস রিটেন ইংলিশ। এটা হচ্ছে টোটাল 200 মার্কসকেই আপনার কভার করবে। এই বইটা আপনারা একটু আপনাদের সংগ্রহে রাখতে পারেন। আশা করি এটা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ একটা বই হবে। তাহলে আমরা বাংলা বই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম, বাংলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম, ইংরেজি সম্পর্কে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং এটা কি বলে, ইংরেজি সম্পর্কে আমরা 3টা বই, খুবই গুরুত্বপূর্ণ বই। বাজারে অন্যান্য যে বই আছে
আপনার যদি ইচ্ছে হয় সেই বইগুলো আপনারা কিনুন, সংগ্রহ করুন, পড়ুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একটু প্লিজ আপনি একটু আপনার সিলেবাসটা পড়ুন। সিলেবাসটা পড়ার পর ওই বইগুলোর এবং আগের প্রিভিয়াস প্রশ্নগুলো আপনি দেখুন। 35th BCS পরীক্ষা থেকে আপনি 35th BCS পরীক্ষা থেকে তার 40th BCS রিটেন পরীক্ষা পর্যন্ত যদি সিলেবাসটা আপনি দেখেন, তাহলে আমার মনে হয় আপনি একটা ধারণা পাবেন এবং কোন বইগুলো কিভাবে পড়াটা গুরুত্বপূর্ণ সেটা আপনাকে দেখতে হবে। এরপর আমি তাহলে এই বইটার পরে আপনাদের যাচ্ছি নেক্সট স্লাইডে। বাংলাদেশ বিষয়াবলী। BCS লিখিত পরীক্ষায় বা এই যে 3টা সাবজেক্টের কথা বললাম, বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, খেয়াল করেন এই 3টা সাবজেক্ট সমানে প্রিলিতে ইম্পর্টেন্ট, রিটেনে ইম্পর্টেন্ট। বাইবাতে গিয়ে কিন্তু বাংলা আর ইংরেজি অ্যাজ এ সাবজেক্ট আর ইম্পর্টেন্ট নাই, কিন্তু বাংলাদেশ বিষয়াবলী ইজ এ মাস্ট। আপনি যেই ক্যাডারেই হতে চান না কেন, যেই ক্যাডার অফিসারই আপনি হতে চান না কেন, সে জেনারেল অফিসার হন, প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, বা টেকনিক্যাল বা প্রফেশনাল কোনো ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির হন, অথবা জেনারেল এডুকেশন বা BCS হেলথ হন, যেটাই আপনি হতে চান না কেন, আপনাকে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ বিষয়াবলী আমি আপনাদেরকে 4টা বইয়ের নাম দিচ্ছি, আপনারা বইগুলো কালেক্ট করবেন। বাংলাদেশ স্টাডিজ, ওবায়েদ, ডালি ও আরেফিন। এখানে প্রথম নামটা হচ্ছে আমি, সেকেন্ড নেমটা হচ্ছে একজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর থার্ড ওয়ান হচ্ছেন যে তিনিও কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 30 এবং 31 পরপর 2টা BCS পরীক্ষা উনি ভালো করেছিলেন। এখন আমরা যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই সাবজেক্টগুলোর বাংলাদেশ বিষয়গুলো একটু সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই। অনেক এলাবোরেটলি কিন্তু আপনাকে বাংলাদেশ বিষয়াবলী পড়তে হবে। সংবিধান বলতে আমরা প্রিলিমিনারিতে যেভাবে সংবিধান, কেউ শর্টকাট মেথড, কেউ লং কাট মেথড, কেউ কবিতার ছন্দে, পদ্যের ছন্দে, বিভিন্ন বন্ধুবান্ধবীর নামের সাথে মিলিয়ে যেগুলো পড়েছেন, এইভাবে সংবিধান পড়লে হবে না। আপনারা যারা BCS পরীক্ষা পুরনো, আপনাদের সিনিয়র যারা আছেন একটু জিজ্ঞেস করবেন। 28th BCS রিটেন পরীক্ষায় আমরা অনেককে দেখেছি BCS লিখিত পরীক্ষা দিয়ে আর পরীক্ষা কন্টিনিউ করেন নাই, বাংলাদেশ অ্যাফেয়ার্সের পরীক্ষা দিয়ে। কারণ পুরো চ্যাপ্টারটাই, পুরো প্রশ্নটাই ছিল সিলেবাস নির্ভর এবং টু দি পয়েন্ট, ধরে ধরে এই অনুচ্ছেদে কি বলা হয়েছে, অমুক অনুচ্ছেদে এই সংক্রান্ত কি বলা আছে, এইভাবে ধরে ধরে প্রশ্নগুলো করা হয়েছে। এবং এই প্রশ্নগুলো এইভাবে করতে গিয়ে যেটা হলো, অনেকে নার্ভাস হয়ে গেছে আর টু দ্য পয়েন্ট আনসারটি করতে পারেননি, সেই জন্য তারা পরীক্ষা লিভ করেছে। আপনি বাংলাদেশ স্টাডিজ, ওবায়েদ, ডালি ও আরেফিন এই বইটাতে আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সের টোটাল সিলেবাসের প্রায় 80% অ্যাজ এ হোল এই বইটা কভার করবে। এটা হচ্ছে আমাদের সম্পাদনায় একটা বই, এবং সেখানে আপনি দেখবেন বাংলাদেশ অ্যাফেয়ার্সের সিলেবাসের যে 16টা টপিক আছে, অলমোস্ট সবগুলো টপিককে এই বইটাতে কভার করা হয়েছে। এই বইটা এককভাবে সিঙ্গেল একটা বই, আমার মনে হয় এটা আপনারা সংগ্রহে রাখতে পারেন। এটা হচ্ছে AHDPS ঢাকা ইউনিমার্কে ওরা প্রকাশ করেছে, তাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এটা আমরা প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা সব ক্ষেত্রেই বাংলাদেশের সংবিধানটি আপনাদের জন্য প্রয়োজন হবে। এরপর হচ্ছে আপনাদের আছে অর্থনৈতিক সমীক্ষা 2020-21। যদি এর মধ্যে 21 চলে আসে, 21 কিন্তু এখনও বাজারে আসেনি, 21 চলে আসলে আপনারা 21 তথ্যগুলো জানার চেষ্টা করবেন, আপডেট করে রাখবেন। আর যতদিন পর্যন্ত না আপনারা 21 পাচ্ছেন, ততদিন পর্যন্ত যেখানে দরকার গ্রাফে ব্যবহারের জন্য, কোনো টেবলে ব্যবহার করার জন্য, অথবা এটা কি বলে, যে কোনো তথ্য যেটা আপনি আপনার রিটার্ন ডকুমেন্টস আপনি লিখবেন, তথ্যটা আপনি 20 আপডেট করে রাখবেন। 21 যদি পরীক্ষার আগে হয়ে যায় তাহলে সেটা আপনারা আপডেট করবেন। সমসাময়িক পত্রপত্রিকা, এটা আপনাকে পড়তে হবে, এটা কোনো বিকল্প নেই। আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্স বলেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলেন, এই সাবজেক্টগুলোতে সমসাময়িক পেপার্স, পিরিয়ডিক্যালস যেগুলো আছে, সাময়িকী যেগুলো আছে, সেগুলোর উপরে আপনাকে দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পত্রিকা, ন্যাশনাল ডেইলিজ যেগুলো আছে, প্রথম আলো, ডেইলি স্টার বা এই ধরনের ন্যাশনাল ডেইলিজ যেগুলো আছে, এগুলোতে যে কলাম লেখা হয়, উপসম্পাদকীয় কলামগুলো লেখা হয়, নিয়মিতভাবে সেই কলামগুলো পড়ার চেষ্টা করবেন। এগুলো যত বেশি আপনি এগুলো পড়বেন, তত আপনার আইডিয়া জেনারেট করতে সুবিধা হবে, কোনো একটা বিষয় আপনি বুঝতে পারবেন। আর আমাদের অনেকের একটা দুর্বলতা থাকে, আমরা শুধু এক ধাঁচের পড়ালেখা করতে অভ্যস্ত না। আপনি যে মত সমর্থন করেন সেই মতের সপক্ষের লেখাগুলো আপনি পড়ুন। অ্যাট দি সেম টাইম যে মত আপনি সমর্থন করেন না, বিপরীত মতে যারা আছে তাদের লেখাগুলো আপনি ফলো করেন। যখন আপনি এটা ফলো করবেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা যুক্তি। আমরা যখন বিতর্ক করতাম স্কুল কলেজে, আমরা যেটির পক্ষে বলবো
সেটি সম্পর্কে যা জানতাম এর চেয়েও বেশি জানার চেষ্টা করতাম অপোজিট যুক্তিগুলি কি, যেন আমরা যুক্তি খণ্ডন করতে পারি। সুতরাং আপনি যত ডিফারেন্ট ডাইমেনশন থেকে বিষয়গুলো জানবেন, তত আপনার পরীক্ষার খাতায় উপস্থাপনে আপনি অনেক বেশি সাবলীল থাকবেন, কনফিডেন্ট থাকবেন, একটি জিনিস আপনি যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করতে পারবেন। এটার পরে আপনাদেরকে বলবো তো যে একটি স্থির আছে কিনা, ঠিক আছে। বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি সাবজেক্টটা একটু খেয়াল করেন। আমাদের আমি আপাতত আপনাদেরকে শুধু 2টা বইয়ের নাম দিয়েছি। একটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সাধারণ বিজ্ঞান, যেটা আমাদের 9-10 এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বই। সেটা আপনাদের কালেকশনে আশা করি অলরেডি ইতোমধ্যে আছে। পাশাপাশি আপনারা উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি ইন্টারমিডিয়েট একটা বই আছে প্রকৌশলী মুজিবুর রহমানের, বইটা যথেষ্ট ভালো। এই বইটা আপনারা বিজ্ঞান ও প্রযুক্তি অংশের জন্য পড়তে পারেন, তথ্য প্রযুক্তি অংশের জন্য পড়তে পারেন। কম্পিউটার ফান্ডামেন্টালস একটা বই আছে লুৎফর রহমান, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর লুৎফর রহমানের, এই বইটা আপনারা দেখতে পারেন। উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রকৌশলী মুজিবুর রহমান, এবং এই বইগুলো আপাতত আপনারা কিনে পড়তে পারেন। এরপর হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষকরা আরও ফার্দার কোনো বই পড়া দরকার হলে আপনাদেরকে বলে দেবে। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, এখানে এই বইগুলো একটু খেয়াল করেন। মাধ্যমিক গণিত 9ম-10ম শ্রেণীর পাঠ্য বই, নিম্ন মাধ্যমিক আমরা যেটাকে 8ম শ্রেণী বলছি, 8ম শ্রেণীর পাঠ্য বইটি, এবং উচ্চ মাধ্যমিকে গণিত একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই। এই বইগুলো আপনাকে নিয়মিত একটু পড়তে হবে, চর্চা করতে হবে। আমরা অনেক বইয়ের পিছনে ঘুরি, আসলে বিশ্বাস করুন আমাদের মৌলিক বইগুলো, গুরুত্বপূর্ণ বইগুলো, বেসিক বইগুলো কিন্তু আমাদের ঘরে ঘরে আছে। আমাদের নিজেদের ছোট ভাই বোনরা পড়ে, বা ভাইফো ভাইজিরা পড়েন, অথবা ফ্যামিলিতে কোনো না কোনোভাবে থাকে। না থাকলে আপনি এগুলো কালেকশন করুন। আমরা এক্সের বই, ওয়াইয়ের বই, জেটের বই পড়ি। আমরা যখন ক্লাসে বলি, সেমিনারে বলি আপনি সংবিধানের উপরে বই কিনবেন, সংবিধান কিনবেন, সেই সংবিধানের উপরে বই কিনে, এটা কি হাবিবের বই না আরিফের বই না মেজবার বই, এটা বলে খুলতে পছন্দ করে। সংবিধান তো সংবিধান, সংবিধান তো কারো বই না। এটা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশ করে, এবং বাংলা ইংরেজি 2টা মলাটেই বইটা পাওয়া যায়। আপনাদেরকে সংবিধান বলা হয়েছে। হ্যাঁ, সংবিধানের এলাবোরেশনের জন্য, সংবিধানের এক্সপ্লেনেশনের জন্য আপনি বিভিন্ন ধরনের বই পড়তে পারেন, এটাতে আমাদের উৎসাহ আছে, কোনো নিরুৎসাহ নাই, কিন্তু মেইনলি আপনাকে মূল বইগুলো থাকতে হবে। একইভাবে XYZ এর ম্যাথের বইয়ের চেয়ে আপনি এগুলো পড়ুন, কোনো সমস্যা নাই, কিন্তু আগে আপনি বেসিক এই বইগুলো আপনার কাছে রাখুন, সেগুলো প্র্যাকটিস করুন। এই বইগুলো শেখার পরে ওগুলোতে আপনি প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে একটা বই আছে, এরপর একটু খেয়াল করেন, BCS লিখিত পরীক্ষার জন্য আমরা একটু বই, প্রিলিমিনারি ক্যান্ডিডেট হন, লিখিত হন বা ভাইবা হন, আপনাদের প্রতি আমার একটা গুরুত্বপূর্ণ পরামর্শ আছে। সেটা হচ্ছে 2 ধরনের প্রশ্ন করা যায়। একটা হচ্ছে আমি এই বইটা পড়েছি, আমাকে কি আর কোনো বই পড়তে হবে? আরেকটা হচ্ছে এই বইটি পড়লে কি হবে? আমাদেরকে প্রায় শুনতে হয় আপনাদের শীটগুলো পড়লে কি BCS ক্যাডার হয়ে যাব, ব্যাংকার হয়ে যাব? আমরা কখনো বলি না হ্যাঁ। আপনার প্রশ্নটা হবে একটা কোয়ালিটেটিভ প্রশ্ন হবে। আপনারা বলেছেন এই বইগুলো পড়তে, এটা আমি পড়ছি, আপনাদের শীটগুলো পড়ছি, আপনাদের লেকচারগুলো ফলো করছি, আর কি আমাকে করতে হবে বলেন? আই নিড টু বি এ BCS ক্যাডার অফিসার, আই নিড টু বি এ ব্যাংকার, আই নিড টু বি এন অফিসার। এইভাবে আপনার অ্যাপ্রোচটা হতে পারে। আমার আর কি করা লাগবে? আমার আরও 6 মাস সময় আছে, আরও কিছু করতে হলে আমাকে বলেন, আমি আরও পরিশ্রম করতে রাজি, আরও খাটতে রাজি, আরও বই পড়তে রাজি, কিন্তু আমাকে ক্যাডার অফিসার হতে হবে। আপনাদের অ্যাপ্রোচটা সেরকম হোক, আপনাদের অ্যাপ্রোচটা যেন এরকম না হয় এই বইগুলো পড়লেই কি হবে। এই ধরনের প্রশ্নটাকে আমরা নেতিবাচক প্রশ্ন বলে মনে করি। আমি BCS লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য বুক লিস্টে যে বইগুলো আমি বললাম সেগুলো ছাড়াও পত্রপত্রিকা, সাময়িকী, রেফারেন্স বই, এক্সেট, এটা কি বলে, সহায়ক গ্রন্থ আপনাদের সব সময় দরকার, এটা মনে রাখবেন। কারণ একটা নির্দিষ্ট বইয়ের উপরে, একটা নির্দিষ্ট সাবজেক্টের বই আপনাকে কখনো পরিপূর্ণ প্রস্তুতি দিতে পারবেন, এটা খুব রেয়ার, এটা সাধারণত হয় না। আপনারা একটু এই ব্যাপারটা মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন। আমি এখন আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, আমার বিবেচনায় মহা গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনাদেরকে বলে দিচ্ছি। আসলে আমরা কিভাবে সাকসেসফুল হতে পারি, আমাদের যে জার্নি, 41st BCS জার্নি, এখানে আমাকে আপনারা যদি বলেন আমাকে 4-5টি লাইনে বলেন হাউ টু বিকাম সাকসেসফুল, কিভাবে সফল হওয়া যাবে,
তাহলে আমি আপনাদেরকে বলবো এই 5টি প্রশ্ন আপনারা যারা আমার আলোচনা শুনছেন, হয় আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন অথবা আপনারা কোথাও লিখে রাখুন। প্লিজ ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, এই 5টি লাইনের কোনো বিকল্প নাই। আপনি যদি বিসিএস প্রিলিমিনারি পাস করে জাস্ট এই 5টি লাইন ফলো করেন সিরিয়াসলি, সিনসিয়ারলি, এবং আপনি একটু ডেডিকেটেডলি সময় দেন, ওই যে বলেছিলাম উইথ স্ট্রং ডিটারমিনেশন যে আমি কিছু একটা করবই 41তম বিসিএসে ফর মাই সেলফ, ফর মাই ফ্যামিলি এবং ফর ফুলফিলিং মাই ড্রিম, আমি কিছু একটা করব, তাহলে আমি আপনাকে বলবো এই 5টা লাইন আপনারা অনুসরণ করুন। ফার্স্ট জিনিসটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে সিলেবাস স্টাডি করা। যারা শুনছেন একটু খেয়াল করেন, আপনারা কি শেয়ার করছেন আলোচনাটা? একটু শেয়ার করুন প্লিজ। আপনার শেয়ারগুলো করলে আমরা চাই যে ভালো জিনিসগুলো ছড়িয়ে পড়ুক, সবাই জানুক, এবং আমরা সবাই যে বিসিএস ক্যাডার অফিসার হবো তা না। এক একজন এক এক কাজ করবো, কেউ অফিসার হব, কেউ হবই না, কেউ ব্যক্তিগতভাবে কোনো কিছু করব, কিন্তু আমরা চাই যে ভালো মেসেজ যদি আপনি মনে করেন সেটা ছড়িয়ে পড়ুক। প্লিজ শেয়ার করুন। আপনাদের যারা বিসিএস পরীক্ষা, আপনাদের বন্ধুরা যারা 41তম প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে তাদেরকে আপনি নাম মেনশন করুন। যারা 43 দিবে তাদেরকে নাম মেনশন করুন, তাদের শোনার ব্যবস্থা করে দেন। যে আপনার বন্ধুটি 41 রিটেন প্রিলি ফেল করুন মনে হয়, তাকেও আপনি নাম আমাদের এই আলোচনাটা মেনশন করুন, সে শুনুক। আপনাকে হয়তো গালি দেবে, অসুবিধা নেই, একটা পর্যায়ে মন থেকে হয়তো কৃতজ্ঞতা জানাবে আপনার প্রতি। সুতরাং আপনারা একটু কমেন্ট করে তাদেরকে জানান প্লিজ। অনেক ধন্যবাদ। তারপর অনেকে সুন্দর সুন্দর প্রশ্ন করছেন। না, আন্তর্জাতিক কি স্কিপ হয়ে গেছে মনে হলো? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমাদের কোনো একজন বলেছেন শারমিন রহমান শামা, থ্যাংক ইউ শারমিন, খুবই অ্যাক্টিভ, আমি খেয়াল করিনি, সরি ভাই। আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আমি 3টা বইয়ের নাম আপনাদেরকে রেফার করতে চাই। ফার্স্ট ওয়ান হচ্ছে নয়া বিশ্ব ব্যবস্থা, সমকালীন আন্তর্জাতিক রাজনীতি, ডক্টর তারেক শামসুর রহমান। এই ভদ্রলোকের প্রতি আমাদের এই জন্য কৃতজ্ঞতা যে আমরা এই সাবজেক্টে সাধারণত বেশি বই পাই না পড়ার জন্য, কিন্তু উনি একাই এই বিষয়ে এত বেশি বই লিখেছেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিলেটেড এত বেশি বই লিখেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ, এবং এই বইগুলো না হলে হয়তো আমাদেরকে ইন শর্ট এই বিষয়ে জানাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। 1 নম্বর বই হচ্ছে নয়া বিশ্ব ব্যবস্থা, সমকালীন আন্তর্জাতিক রাজনীতি, ডক্টর তারেক শামসুর রহমান। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি, আব্দুল হালিম। হ্যাঁ, আপনার বন্ধুদের নামটা মেনশন করুন যারা করছেন। লিটন চন্দ্র বর্মন, জহিরুল ইসলাম, নির্ঝর দে, তাদের সবাইকে শুভেচ্ছা। আন্তর্জাতিক বিষয়াবলিতে আন্তর্জাতিক রাজনীতি, আব্দুল হালিমও খুব গুরুত্বপূর্ণ একজন রাইটার, মনে রাখবেন। ঠিক আমাদের জন্য যেরকম করে ব্যাখ্যাগুলো দেওয়া দরকার, ঠিক একজন কম্পিটিটিভ এক্সামিনির জন্য যেভাবে জানা দরকার, একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং যেভাবে হওয়া দরকার, সেইভাবে বই লিখেন ব্যারিস্টার আব্দুল হালিম। তার বইগুলো আমরা যখন একাডেমিক লাইফেও পড়তাম, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ছাত্র থাকাকালীন যে বই লিখত, আমরা কিন্তু একাডেমিক লাইফে সেই বইগুলো, তার কয়েক বছর জুনিয়র হয়ে তার বইগুলো পড়তাম। আন্তর্জাতিক রাজনীতি বইটা আপনারা পড়তে পারেন। হ্যাঁ, মানবতার একতা, আপনি মানবতার কথা বলছেন, পারবেন। আমাদের এই যে 25 কি 27 তারিখে আমাদের ইংলিশ রিটেন ফ্রি ক্লাস আছে, করতে পারবেন, সমস্যা নাই। বিশ্ব রাজনীতির 100 বছর, তারেক শামসুর রহমান। এই 3টে বই আপনারা পড়বেন যারা বিশেষ করে বিসিএস পরীক্ষায় যারা বিসিএস আন্তর্জাতিক বিষয়ের যারা আছেন স্টুডেন্ট। যেহেতু ব্যাকগ্রাউন্ড সাবজেক্টে আমরা আন্তর্জাতিকটি পড়িনি টোটালি, প্রায় 95 বা এর চেয়ে বেশি শতাংশ স্টুডেন্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বা ইন্টারন্যাশনাল রিলেশন সংশ্লিষ্ট কোনো কোর্স ইউনিভার্সিটিতে পড়িনি, তাদেরকে আমি বলবো যারা সিরিয়াস সিনসিয়ার, যত বই, যত ধরনের শর্টকাট কিতাব থাকুক না কেন, আপনারা এই 3টা বইয়ের মধ্যে অ্যাটলিস্ট প্লিজ 2টা বই পড়ে আপনি শেষ করুন। কারণ এই বইগুলো শেষ করলে আপনার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্রো করবে। সেই আন্ডারস্ট্যান্ডিং যদি আপনার গ্রো হয়, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসলে, প্রশ্ন যদি আপনার স্পিন করে, প্রশ্ন যদি মোড় ঘুরিয়ে ফেলে, এই যে আমরা বললাম ট্রিকি কোয়েশ্চেন বিসিএস প্রিলিমিনারিতে আমরা যেভাবে পেয়েছি, আপনিও কিন্তু আপনার চিন্তা চেতনাকে এটার সাথে, প্রশ্নের সাথে ম্যাচ করে নিতে পারবেন। থ্যাংক ইউ, মানবতার একতা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সেক্ষেত্রে আপনারা এই 3টা বই, আমার পরামর্শ হলো একটু কালেক্ট করবেন, মেহরবানি করে কালেক্ট করে পড়বেন। আপনার নিজের ভালোর জন্য এই বইগুলো আপনার সংগ্রহ করে পড়া উচিত। আমার মনে হয় এভাবে আপনাদেরকে খুব বেশি লোকজন বলবে না, যে খুব কম লোকজনই বলবে। এর মধ্যে একটা আলোচনা আপনারা এখন শুনছেন, আপনারা একটু কাজে লাগাবেন প্লিজ, মেহরবানি করে। লিখিত পরীক্ষায় ভালো করার যে কয়েকটি অপরিহার্য কৌশল আছে, তার মধ্যে 1 নম্বর কৌশলটি হচ্ছে
এক নম্বর কৌশলটি হচ্ছে সিলেবাস স্টাডি করা। সিলেবাস স্টাডি করা, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম, এক নাম্বার কাজ, নাম্বার 1 গাইডলাইন হচ্ছে টু স্টাডি সিলেবাসটা পড়া। এই গাইডলাইন মার্চ ফরওয়ার্ডের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, ওবায়দ সাদ্দের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো সেন্টার, যে কোনো টিচারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন আপনার জন্য যে একটা সিলেবাস দিয়ে আছে সিলেবাসটা স্টাডি করা। কারণ আপনি কোন বিষয়টা, আমাদেরকে অনেকেই বলেন প্রিপারেশনের জন্য বই কালেকশন করতে, পত্রিকা কালেকশন করে রাখতে, বিভিন্ন ধরনের আপনার এটা কি বলে পেপার কাটিং রাখতে। এই পেপার কাটিং আপনি কোনগুলো কাট করে রাখবেন, কোনগুলো আপনি রাখবেন না, কোনটি ইম্পর্টেন্ট নয়, আপনি কিসের ভিত্তিতে বুঝবেন? অনলি সিলেবাস যদি আপনি স্টাডি করেন তাহলে এই বিষয়টা আপনি বুঝতে পারবেন। আনটিল অর আনলেস আপনি সিলেবাস যদি স্টাডি না করেন, এটা বোঝার আপনার কোনো সুযোগ কোনোভাবেই নেই। সুতরাং আপনারা এটা একটা জিনিস ফলো করতে পারেন, সিলেবাস স্টাডি করা। 2 নম্বর হচ্ছে বিগত সালের প্রশ্নাবলী দেখা। দিস ইজ এ মাস্ট। আপনারা অনেকেই দেখবেন, এই যে একটা উদাহরণ দিয়েছিলাম, 2 বার 3 বার 4 বার বিসিএস পরীক্ষা দিচ্ছে, লিখিত পরীক্ষা দিচ্ছে, হয় পাস করছে অথবা ফেল করছে অথবা রিকমেন্ডেড হচ্ছে না বিসিএস ক্যাডার অফিসার হিসাবে। এখানে 2-3টা কাজ আছে। প্রথম 3টা যদি, বিশেষ করে প্রথম 2টা যদি কেউ অনুসরণ করেন, সিলেবাস স্টাডি করেন, বিগত সালের প্রশ্নাবলী দেখেন এবং আপনার 4 নাম্বার বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি নোট করে পড়েন, আপনি কিন্তু বিসিএস রিটেন পরীক্ষায় পাস করবেন, না করার কোনো কারণ নাই। কিন্তু আপনি যদি ক্যাডার হিসেবে রিকমেন্ডেশন পেতে চান, আপনি যদি বিসিএস ক্যাডার অফিসার হতে চান বা ক্যাডার অফিসার হিসেবে যদি আপনি রিকমেন্ডেশন পেতে চান, আপনাকে অবশ্যই 5টি ফলো করতে হবে। বিগত সালের প্রশ্নগুলি দেখলে আপনি বুঝতে পারবেন প্রশ্নগুলো আসলে কি হয়। যেমন সিলেবাসে আপনাকে বলা থাকবে বাংলাদেশের শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, কিন্তু প্রশ্ন কিভাবে হয় সেটা আপনি দেখতে পারবেন বিসিএস এর প্রশ্নগুলো দেখলে। আপনার টু দ্য পয়েন্ট আনসার করতে হবে। এখন টু দ্য পয়েন্ট আনসার আপনি কীভাবে করবেন? আপনি যদি টু দ্য পয়েন্ট কোয়েশ্চেনটা আপনি যদি বুঝতে পারেন, তো প্রশ্ন স্টাডি করা মানে এই যে আগের প্রশ্নগুলো দেখা, কোয়েশ্চেন স্টাডি করা মানে হচ্ছে, প্রিভিয়াস প্রশ্ন দেখা মানে হচ্ছে আপনি ভবিষ্যতের প্রশ্ন সম্পর্কে একটা হাইপোথেসিস করতে পারা, একটা অনুমান করতে পারা, ভবিষ্যতের প্রশ্ন সম্পর্কে আপনি একটা আইডিয়া রাখতে পারা। এটা অনেক বেশি পরীক্ষা ভালো করার জন্য অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তাহলে বিগত সালের প্রশ্নগুলি দেখলেন, টু দ্য পয়েন্ট আনসার কেন করতে হবে একটু খেয়াল করেন। আমাদের অনেক সময় দেখা যায় আমরা প্রশ্নে আসি একটা, উত্তর লিখি আরেকটা। আমি নিজে কোনো একটা বিসিএস পরীক্ষায় শক্তির ভারসাম্য তত্ত্ব, ব্যালেন্স অফ পাওয়ার সম্পর্কে লিখতে গিয়ে প্রায় 15-20 মিনিট লেখার পর হঠাৎ করে আমার মনে হলো আমি মনে হয় প্রশ্নটা যথার্থভাবে ধরতে পারিনি। পরে আমাকে পুরো লেখা জিনিসটা একটু খেয়াল করেন, পরীক্ষার হলে 15-20 মিনিট লেখার পর সেটা কেটে দেওয়াটা, এটা অনেক বেশি দুর্ভাগ্যের, কষ্টের একটা বিষয়, কেটে দিতে হয়েছে। সুতরাং আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন পরীক্ষায় ভালো করার জন্য একটা অপরিহার্য বিষয়, কারণ এটা করতে পারলেই কেবল আপনি ভালো টু দ্য পয়েন্ট আনসার করতে পারবেন। আমরা যখন বিসিএস লিখিত পরীক্ষা দিচ্ছি, 27-28তম কোনো একটা বিসিএস পরীক্ষায় আমার এক বন্ধু বলে যে দোস্ত সবচেয়ে ভালো প্রশ্ন কোনটা, এই প্রশ্নে সবচেয়ে ট্রিকি প্রশ্ন কোনটা ছিল? আমি তাকে বললাম সংবিধানের উপরে একটা প্রশ্ন ছিল, সংবিধানের যে কোনো ধরনের সংশোধনী হচ্ছে রাষ্ট্রের ইচ্ছার প্রতিফলন, এই উক্তির আলোকে বাংলাদেশের সংশোধনীগুলো ব্যাখ্যা করুন। বলে যে হ্যাঁ দোস্ত, এটা খুব ভালো বলেছি, এটাই খুব ভালো প্রশ্ন। আমি বললাম কেমন লিখলি? সে একেবারে বললো আমি 17 পৃষ্ঠা 18 পৃষ্ঠা লিখাছি। একটু খেয়াল করেন, পরীক্ষার হলে যে বেশি লিখলে বেশি নম্বর পাবেন বিষয়টা তা নয়। যৌক্তিক জিনিসটা টু দ্য পয়েন্ট যদি আপনি লিখতে পারেন, রেশনাল ওয়েতে যদি আপনি লিখতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো স্কোর করবেন। আমি 27তে যখন বিসিএস ইকোনমিক ক্যাডারের জন্য রিকমেন্ডেড হয়েছিলাম, আমি কখনো কোনো লিউজ শিট ইউজ করিনি। ওই একটা প্রথম যেটা দিত সেটা লিখেই কিন্তু আমি ক্যাডার অফিসার হয়ে আছি। সুতরাং অনেক বেশি লিখলেই যে আপনি অনেক বড় ক্যাডার হবেন, বেশি নম্বর পাবেন, কম লিখলে কম নম্বর পাবেন, বিষয়টা কোনোভাবেই তা নয়। তখন সে বলল দোস্ত আমি প্রথমে একটা ভূমিকা দিয়েছি 4-5 পৃষ্ঠা করে, শেষে একটি উপসংহার দিয়েছি 4-5 পৃষ্ঠা করে, এরপর মাঝখানের প্রতিটা তখন পর্যন্ত 14টা সংশোধনী হয়েছিল, একটার পর একটা লিখলাম, প্রেক্ষাপট লিখলাম, ভালো দিক মন্দ দিক লিখলাম। আমি তারে বললাম দোস্ত তোর এটা কিছুই হয়নি। বলিস কি? যে এখানে বলা হয়েছে এনি অ্যামেন্ডমেন্ট অফ এ কনস্টিটিউশন ইজ দি উইল অফ এ স্টেট অর ইটস পিপল। এটা হচ্ছে একটা কোটেশন, এটা হচ্ছে অ্যারিস্টটলের একটা কোটেশন। যখনই কোনো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন হবে, ইট মাস্ট বি দি উইল অফ স্টেট পিপল, ওই রাষ্ট্রের জনগণের ইচ্ছাই সেটা হবে, এটা কোনো গোষ্ঠীর বা কোনো ব্যক্তির ইচ্ছা এটা হবে না। এই যে আমাদের 14টা সংশোধনী হলো তখন পর্যন্ত, এখন তো আমাদের 17টা সংশোধনী,
14টা সংশোধনী হলো, এর মধ্যে দেখা যাবে মোর দেন 50% সংশোধনী হয়ে আছে অ্যাকর্ডিং টু দি উইল অফ আওয়ার পলিটিক্যাল পার্টিস, অ্যাকর্ডিং টু দি উইল অফ আওয়ার প্রিভিয়াস ন্যাশনাল লিডার্স। এখানে কিন্তু গোষ্ঠীর স্বার্থ, দলের স্বার্থ রক্ষিত হয়ে আছে। আমাদের পিপলস উইল, জনগণের ইচ্ছার যে অনুকূলে যে সংবিধানের সংশোধন, সেটা হয়নি। তখন সে বলে যে হ্যাঁ দোস্ত, আই গট ইউর পয়েন্ট, এবং আমার বড় ধরনের একটা ভুল হয়ে গেছে। এই জন্য আমি বলছি ভাই, আপনারা প্রশ্নগুলো ভালো করে দেখেন, প্রিভিয়াস প্রশ্ন মুখস্থ করে ফেলেন, প্রশ্ন নিয়ে ভাবেন। এই যে আপনারা বলেন না গ্রুপ ডিসকাশন করেন, গ্রুপ ডিসকাশন আপনি প্রশ্নগুলো নিয়ে মন্ত হয়ে যান, প্রশ্নগুলোর উপরে আপনি এক্সপার্ট হয়ে যান। প্রশ্ন কোথায় যায়, কতটুকু পর্যন্ত বর্ণায়, কোন জায়গায় প্রশ্ন গিয়ে ছেড়ে দেয়, এগুলো আপনারা বেশি বেশি প্রশ্ন আলোচনা করেন নিজেদের গ্রুপ ডিসকাশনে। 3 নম্বর বলবো সোর্স অ্যান্ড রেফারেন্স ব্যবহার করা। ইট ইজ এ মাস্ট। আপনি যদি ভালো রিকমেন্ডেশন, ভালো ক্যাডারের রিকমেন্ডেশন পেতে চান, আপনাকে ভালো স্কোর করতে হবে। এই যদি ভালো স্কোর আপনি যদি করতে চান, আপনাকে সোর্স উল্লেখ করতে হবে, আপনাকে রেফারেন্স ইউজ করতে হবে। বোথ ক্যাডারের, সুমাইয়া বলেছেন বোথ ক্যাডারের স্টুডেন্টের নিজের সাবজেক্টের রেজাল্ট হোলসেলের হ্যাঁ নির্ভর করবে কিনা। আপনার যদি সাবজেক্টিভ, আপনার শুধু টেকনিক্যাল ক্যাডারের জন্য সেটার কোনো প্রভাব ফেলবে, জেনারেল ক্যাডার এটার কোনো প্রভাব থাকবে না যদি আপনার স্পেশাল সাবজেক্টের বিষয়টা। এরপর আরেকটা বিষয়, ভাই বই কোথায় যাবে, বই কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, এই আলোচনা পরেও করা যাবে। এটা পরেও আপনি জেনে নিতে পারবেন, আগে আপনি আলোচনাটা শুনেন। বই কোথায়, কাগজ কোথায়, এটা না, আগে আপনি জিনিসটা বুঝুন, তখন আপনি বই কালেকশন করবে আপনার প্রয়োজন হলে। এটা নিয়ে পরে আলোচনা করা যাবে, আপনি আলোচনাটা শুনেন, আলোচনা সম্পৃক্ত প্রশ্ন থাকলে সেটা বিশেষ করে করেন। এরপরে হচ্ছে সোর্স অ্যান্ড রেফারেন্সের কথা বলছিলাম। আমরা যখন কোনো একটা তথ্য দিব, কোনো একটা ডেটা দিব, একটু খেয়াল করেন, তথ্য ভুলও হতে পারে, সমস্যা নাই যদি আপনি রেফারেন্স ইউজ করেন। আপনি রেফারেন্স ইউজ করে দিলে, আপনি যদি, যেমন একটা বই আছে আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আল মুহিত স্যারের একটা বই আছে, জেলায় জেলায় সরকার, আপনারা কেউ কেউ হয়তো পড়ে থাকতে পারেন। কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হতে পারে বা আদার্স কোনো কারণে ওখানে জেলার সংখ্যা এসেছিল 65টি। তখন আমরা বিশ্ববিদ্যালয়ে 3rd ইয়ার বা 4th ইয়ারে পড়ি, তখন আমি বাংলাদেশের জেলার সংখ্যা 65টি দিয়ে ব্র্যাকেটে জেলায় জেলায় সরকার দিয়ে কমা দিয়ে লেখকের নাম লিখে দিয়েছিলাম। আমি এটা বলতে চাচ্ছি, আপনি যে ভালোটাই জানবেন, ভালোটাই চেষ্টা করবেন, কিন্তু যদি আপনি কোনো কারণে, এই যে একটা প্রশ্ন আসছে, IMF কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1945 সালে না 1944 সালে? অনেকে রেফারেন্সের বন্যা, আমরা চাচ্ছি এটাই হোক। আপনি রেফারেন্স নিয়ে কথা বলুন, আপনি হ্যাঁ ওদের গুগলে যান, ওদের ওয়েবসাইটে যান, ওদের কাছ থেকে জানুন কখন এস্টাবলিশ হয়েছে, ব্রিটেন উডস সামিট কোথায় হয়েছিল, কোন প্রেক্ষাপটে হয়েছিল, তাদের সিদ্ধান্তগুলো কী ছিল, এবং সেটার ফলাফল হিসেবে কখন এসে তারা বিশ্বব্যাংক, IMF কখন ফর্মালি ইনোগ্রেট করে, এই যে এই বিষয়গুলো এস্টাবলিশ হয়, এই বিষয়গুলো নিয়ে এই যে আপনারা সোর্স রেফারেন্স চাচ্ছেন, ইটস এ ভেরি গুড সাইন, এটা খুব ভালো দিক। আমরাও চাচ্ছি যারা BCS পরীক্ষা দিবেন, যারা BCS ক্যাডার অফিসার হবেন, যারা ভালো করবেন, তারা এই বিষয়গুলো নিয়ে একটু ভাবুক, তারা সোর্স রেফারেন্স দেখুক, শুধু দেখুক নয়, এই যে এখন যেমন জানছেন, এটা আপনি পরীক্ষার হলে ইউজ করুন। পরীক্ষার হলে আপনি লিখছেন ব্র্যাকেটের মধ্যে সেটা ইউজ করুন, সোর্স কি, রেফারেন্স কি ইউজ করুন। এটা আপনার পরীক্ষার খাতায় নম্বর বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করবে। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি নোট করে পড়া, এটাতে আপনার অন্য কোনো সাবজেক্টে নোট করে পড়ার দরকার নেই, কোনো সাবজেক্টে নেই। আপনি শুধু বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল নোট করে পড়বেন। নোট মানে কি একেবারে আপনাকে গদ্য পদ্য করে 15 পৃষ্ঠা 20 পৃষ্ঠার নোট না, আপনি 3-4 পৃষ্ঠার, 2 পৃষ্ঠার, 3 পৃষ্ঠার একটা, এটা কি বলে, একটা মেরুদণ্ড টাইপের তৈরি করা। আপনি কী কী আসে, এই প্রশ্ন, এই টপিক থেকে কী কী হতে পারে, আপনি একটা জায়গায় লিখে রাখুন। আপনি যত বেশি নোট করে পড়বেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল, আপনি রেজাল্টটা পাবেন বাংলা এবং ইংরেজি রচনায়। বাংলায় 40 নম্বরের রচনা লিখতে হয়, ইংরেজিতে রিডিং কম্প্রিহেনশন আছে 100 নাম্বার। সেই প্যাসেজটা তো এমনও হতে পারে, আপনি যদি বাংলাদেশ অ্যাফেয়ার্স ভালো করে পড়েন, লেখে আছে দেখবেন কন্টেম্পোরারি কোন একটা বিষয়, কনফ্লিক্ট বা ইস্যুজ অথবা সমাজের কোনো প্রবলেম নিয়ে কিন্তু রিডিং প্যাসেজটা হয়। এমনও তো হতে পারে বাংলাদেশ অ্যাফেয়ার্স বেশি করে পড়লে, স্টাডি করলে আপনার রিডিং প্যাসেজটা আপনার কমন পড়ে যেতে পারে। সুতরাং আপনি বাংলা রচনা আলাদা করে শিখবেন না, ইংরেজি রচনা, অনেকে বলে যে একটা রচনা শিখে কিভাবে 20টা রচনা কি, হ্যাঁ অপটিমিস্টিক ফাহাদ, এটা আমরা ক্লাসে ভাই আলোচনা করব, কিভাবে খাতার প্রেজেন্টেশন, হাউ টু রাইট, হাউ টু প্রেজেন্ট, এই সমস্ত বিষয়ে আমরা ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে, আপনার এটা সুন্দর একটা প্রশ্ন। তাহলে আমি আপনাদেরকে যেটা বললাম, আপনারা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল নোট করে পড়ুন,
বাংলা রচনা এবং ইংরেজি রচনা আলাদা করে পড়ার দরকার নেই। এই বাংলাদেশ বিষয়াবলিতে যা পড়বেন বা ইন্টারন্যাশনাল বিষয়াবলিতে যা পড়বেন এখান থেকে রিলেটেড কোনো টপিক আপনি বাংলা এবং ইংরেজি রচনা কমন পড়বেন। মনে রাখবেন ইট ইজ মানে পরীক্ষায় ভালো করা পুরোপুরি হচ্ছে একটা কৌশলের বিষয়। সুতরাং আপনি কৌশলী হয়ে পড়ালেখা করুন। বারবার পরীক্ষা দেওয়া এবং ফিডব্যাক স্টাডি করা। হয়তো বিভিন্ন কারণে ইচ্ছা থাকার পরেও আমাদের ইয়েগুলো আপনার এটা কি বলে কোচিং সেন্টারগুলো বলেন বা আমরা আপনাদের রিটেন পরীক্ষা নিয়ে সেটা দেখা আমাদের জন্য টাফ হয়ে যেতে পারে, যেহেতু আমরা অনলাইনে সার্ভিসটা দিই। কিন্তু আপনারা বাসায় বসে নিজে নিজে বেশি বেশি করে পরীক্ষা দেন। আগে প্রশ্নগুলো নিয়ে নতুন করে প্রশ্ন বানিয়ে নিজে খাতা কাটেন, বন্ধুকে দিয়ে খাতা কাটান, এভাবে আপনি ডেভেলপ করার চেষ্টা করেন। আর বেশি বেশি ফিডব্যাক, শুধু খাতা লিখে ফেললাম পরীক্ষা দিয়ে দিলাম তা নয়। পরীক্ষা দিবেন হচ্ছে টু ফিডব্যাক স্টাডি। আপনি পরীক্ষা দেওয়ার পরে আপনি কাউকে দিয়ে সেটা রিভিউ করতে বলবেন, এক্সামিন করতে বলবেন। এক্সামিন করে সে কী ত্রুটিগুলো পেল, কী প্রবলেমসগুলো পেল, সেগুলো আপনাকে দিতে বলবেন। আপনি সেইগুলো নিয়ে আপনি কাজ করবেন। এভাবে হলে আপনার পরীক্ষাগুলো ইফেক্টিভ হবে, আদারওয়াইজ কিন্তু নট। মার্চ ফরওয়ার্ড থেকে আপনাদের আমি শেষের দিকে আলোচনা চলে আসছি। মার্চ ফরওয়ার্ড আপনাদেরকে 70টি অনলাইনে লাইভ ক্লাস দেবে, 70টি পিডিএফ লেকচার শিট দেবে। আর রেজিস্ট্রেশন ফি মাত্র 1000 টাকা অথবা ফ্রি। আমি শুরুতেই বলেছি মার্চ ফরওয়ার্ড হচ্ছে একটা চ্যারিটি সংগঠন। এখানে কোনো ফিনান্সিয়াল কোনো প্রফিট আমাদের উদ্দেশ্য নয়। এটা হচ্ছে একটা এটা একটা মানবিক উদ্যোগ। এখানে অনেক সিনিয়র মানবিক উদ্যোক্তারা এটার পিছনে আছেন। আমরা যারা একেবারেই অসহায় দরিদ্র, যারা কোনো ধরনের ফি দিতে পারবে না, তারাও কোচিংটা করতে পারবেন ফ্রি, একটা কারণ ব্যাখ্যা করবেন। আর যারা পারবেন তারা মিনিমাম 1000 টাকা মাত্র ফি। এটা হচ্ছে কোনোভাবেই ফি নয়, এটা আপনারা যা 1000 টাকা করে যেটা দিবেন সেটা হচ্ছে আমাদের খরচের একটা সামান্য অংশ মাত্র নির্বাহ করা হয়। আর যারা লেকচার শিটের প্রিন্ট কপি পেতে চান তারা 5 তারিখের মধ্যে প্রিন্ট কপি আমরা পাঠিয়ে দিব। 10 তারিখের মধ্যে আশা করি আপনারা পেয়ে যাবেন। এটার জন্য 1000 টাকা দিয়ে আপনারা প্রিন্ট কপি করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। আর যেটা আমাদের আনুষ্ঠানিক এখন আমাদের ফ্রি ক্লাস চলতেছে। 2টা ফ্রি ক্লাস গেল, আন্তর্জাতিক সম্পর্কের গেল, আজকে বাংলা গেল। আগামী পরশুদিন আপনাদের ফ্রি ক্লাস যাবে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে, সেই ক্লাসটা আমি নিব। 27 তারিখ আমাদের ইংরেজি বিষয়ে আমাদের শাহান স্যার আপনাদের ফ্রি ক্লাস নেবেন। এরপরে সম্ভবত 29 তারিখ বা 30 তারিখ আমাদের আনোয়ারুল কবির স্যার ম্যাথস বিষয়ে ফ্রি ক্লাস নেবেন। এই ক্লাসগুলো করার পর হ্যাঁ, ইশতিয়াক মাহমুদ অনেক যেটা বলছেন, যারা 41তম বিসিএস পিডিতে টিকবে কি টিকবে না, দোদুল্যমান পরিস্থিতিতে যারা আছে তাদের জন্য কি কোর্স ফিটা ধাপে ধাপে দেওয়ার সুযোগ আছে? না, আপনি টাকা থাকলে 1000 টাকা দিবেন, প্রিন্ট কপির জন্য 1000 টাকা দিবেন। টাকা না থাকলে আপনার অবস্থা যদি অসহায় হন, আপনি যদি নিতান্তই অপারক হন, সেক্ষেত্রে আপনি ফ্রির জন্য দরখাস্ত করবেন। ধাপে ধাপে নাবে, এটা আমাদের অনেক জটিলতা, কাজের জটিলতা তৈরি করে, ওইটাতে আমরা যাচ্ছি না। হ্যাঁ, ইমাম হোসেন আমাদের ক্লাসগুলো অনেক ইফেক্টিভ, মেনি থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভেরি মাচ ইমাম, আপনার জন্য শুভেচ্ছা। আর আমাদের আনুষ্ঠানিকভাবে 41তম বিসিএস রিটেনের ক্লাস শুরু হবে। নতুন পুরাতন যারা আগে যারা ভর্তি হয়েছেন, এখন যারা ভর্তি হয়েছেন, তাদের সবার জন্য একেবারে 1 নাম্বার থেকে লেকচার 1 থেকে, প্রতিটা ক্লাসের লেকচার 1 থেকে ক্লাস শুরু হবে আমাদের 4 এপ্রিল। আমি আবারও বলছি, আমাদের এখানে রিটেনে আগে যারা প্রিলিমিনারি পরীক্ষার আগে যারা ভর্তি হয়েছেন, পরে যারা ভর্তি হয়েছেন, আগে যারা ক্লাস পেয়েছেন তো পেয়েছেনই, যাদের ক্লাস হয়ে গেছে ওরা ওদের জন্য বোনাস। নতুন করে একেবারে 1 নাম্বার ক্লাস থেকে যাদের মিসিংও হয়ে আছে তারা সকলেই 4 তারিখ থেকে ক্লাসগুলো করতে পারবেন। মার্চ ফরওয়ার্ডের ওয়েবসাইট অ্যাপ ইনস্টল করে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এই সাইট এবং অ্যাপ যে কোনো একটাতে গিয়ে, এটা খুব সিম্পল। কোনো যদি অসুবিধা হয় তাহলে মার্চ ফরওয়ার্ডের হটলাইন আছে 01844674202, এখানে কল দিতে পারবেন। অথবা 01844674203 এই নাম্বারে কল দিতে পারবেন, অথবা 01844674207, যে কোনো একটা নাম্বারে আপনারা কল দিয়ে কথা বলতে পারবেন। এরপর বিসিএস রিটেন, বিসিএস বা আমাদের কোনো সার্ভিস নিয়ে কথা বলতে চাইলে আপনারা চাইলে আমার সাথেও কথা বলতে পারবেন। মেসেজ করলে আমি বেশি খুশি হব, ফোনে সবসময় পাওয়া নাও যেতে পারে। আমি নাম্বারটাও দিয়ে রাখছি 01844674206, আমার নাম্বার 01844674206, এই নাম্বারটা আপনারা ইউজ করতে পারবেন। আর আপনাদেরকে সবাইকে যেটা বলবো, ভাই আমাদের এই যে অপূর্ব একটা সুযোগ আসলো, আমরা বিশেষ করে যারা প্রিলিমিনারি পাস করব তারা যে কত লাকি, 3 লক্ষ প্লাস এর মধ্যে এই 15-20 হাজারের মধ্যে সে ঢুকে যাবে।
আপনি চিন্তা করে দেখুন আপনি কত সৌভাগ্যবান, আপনার বন্ধুরা কত হাহুতাশ করছে 2-1 নাম্বারের জন্য। সেক্ষেত্রে যারা ট্রুলি প্রিলিমিনারি পাস করতে যাচ্ছেন তাদের জন্য এটা আসলে অনেক বড় একটা সৌভাগ্য। এটাকে আপনি একটা স্ট্রং ডিটারমিনেশনে পরিণত করুন। এই টনিক হিসেবে নিন যে আপনাকে 41তম বিসিএস পরীক্ষায় ভালো করতে হবে, নিজের জন্য, আপনার পরিবারের জন্য, অ্যান্ড টু সার্ভ দি সোসাইটি, সমাজের ভালোর জন্য। এটা একটি ইতিবাচকভাবে কাজে লাগাবেন এবং 41তম বিসিএসে আপনি একটা ভালো রেজাল্ট করবেন সেই সংকল্প আপনি নিজের মধ্যে ধারণ করুন। আপনি পরিশ্রম করুন। এই সময়টা, এই বয়সটা হচ্ছে আমাদের পরিশ্রমের সময়। এই সময়টা হচ্ছে আমাদের পরিশ্রমের সময়। এই সময়টা হচ্ছে আমাদের স্বপ্ন পূরণের জন্য সম্পূর্ণ ডেডিকেশনের সময়। আমাদের সর্বোচ্চ লেভার দেওয়ার, সর্বোচ্চ শ্রম দেওয়ার, সর্বোচ্চ ডেডিকেশন দেওয়ার সময়টা, বয়সটা কিন্তু আমাদের এখনই। সুতরাং এটা আমরা একটু দিই এবং আমরা হাল ছেড়ে না দিই। মনে রাখবেন অনেক ইস্যুজ আমাদের সামনে থাকবে। করোনা আছে, আর্থিক সীমাবদ্ধতা আছে, বন্ধুবান্ধবের গালিগালাজ আছে, সামাজিকতা রক্ষা করতে না পারা আছে। আপনি সব কিছুকে সহনীয়ভাবে রেখে যেগুলো সমাধান আপনি করতে পারবেন না সেগুলো নিয়ে আপনার অযথা টেনশন করার কোনো কারণ নাই। আপনি আপনার মতো করে আপনি লেগে থাকুন। একটা মুহূর্ত, বিশেষ করে বন্ধুরা যারা প্রিলিমিনারি পাশের আশা করছেন, একটা মুহূর্ত কোনোভাবে যেন নষ্ট না হয়। একটা দিন, একটা ঘন্টা যেন কোনোভাবে নষ্ট না হয়, সেইভাবে আপনি চেষ্টাটা করুন। প্রিলিমিনারি থেকে একটি রেজাল্ট নেন। পাবলিক সার্ভিস কমিশন অনেক ট্রিকি প্রশ্ন করছে এবং ভবিষ্যতেও করবে। সব কিছুর জন্য আপনি প্রস্তুত থাকুন। সুতরাং সিম্পল একটা বইয়ের উপর নয়, সিম্পল একটা সেন্টারের উপর নয়, 2-1টা বই, 2-1টা মেথডের উপর নয়, আপনি সার্বাঙ্গিকভাবে নিজেকে প্রস্তুত করুন। পরীক্ষার প্রশ্ন যাই হোক, পরীক্ষার ধরন যাই হোক, আপনি যেন আপনার নিজের পরীক্ষাটা দিয়ে, ভালো পরীক্ষাটা দিয়ে আপনার লক্ষ্য অর্জনটা আপনি করতে পারেন, আপনার পছন্দের ক্যাডার আপনি পান। একটা কবিতার লাইন আছে, সমুদ্রে দিয়েছি ঝাঁপ, শিশিরে কি ভয়। আপনি সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, কোনো কিছুকে পাত্তা দেওয়ার দরকার নেই। আপনি আপনার মতো করে মুক্ত ছড়িয়ে নিয়ে আসুন, মুক্ত ছিনিয়ে নিয়ে আসুন। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা থাকলো, শুভকামনা থাকলো। আমি যে আলোচনাটা করলাম, কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে সেগুলো নিয়ে জানাবেন, অথবা আমাকে ইনবক্স করবেন। এবং আমাদের ফ্রি ক্লাসগুলো, যেটা এই যে বললাম, একটা 25 তারিখে ফ্রি ক্লাস আছে 6:30টায়, এটা আমি নেব বাংলাদেশ বিষয়াবলী নিয়ে ইনশাল্লাহ। 27 তারিখ আমাদের ইংরেজি ফ্রি ক্লাস আছে, 29 হচ্ছে আমাদের গাণিতিক যুক্তির উপরে ফ্রি ক্লাস আছে। এই ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে, আমাদের পেজ থেকে নেওয়া হবে, লাইভে নেওয়া হবে। এরপর 4 এপ্রিল থেকে আমাদের গ্রুপে চলে যাবে ক্লাসগুলো, এবং 4 এপ্রিল থেকে প্রতিটা ক্লাসের সাথে সাথে আপনাদেরকে পিডিএফ কপি সরবরাহ করা হবে। আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করুন। এবং এই একটা হচ্ছে কোর্সের জন্য রেজিস্ট্রেশন করুন, আরেকটা হচ্ছে লেকচার শিটের জন্য রেজিস্ট্রেশন করুন। এটা হচ্ছে খুবই মিনিমাম ফিতে, যেহেতু চ্যারিটি সংগঠন সেই জন্য পারা যাচ্ছে, না হলে পারার কোনো সুযোগই ছিল না। একটা বইয়ের ছবি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, বিসিএস রিটেন ইংলিশ 200 মার্কস, বাজারের অন্য সব বই থেকে 100% ভিন্ন ও সম্পূর্ণ ব্যতিক্রমী এই বই। এই বইটি আপনারা বিশেষ করে যারা ইংরেজিতে দুর্বল বা ইংরেজিতে যারা ভালো করতে চান, ভালো কিছু করতে চান, তারা এই বইটা অবশ্যই কালেক্ট করবেন। আমাদের মার্চ ফরওয়ার্ড অ্যাপে গিয়ে সেটার জন্য আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা থাকলো, সকলে ভালো থাকবেন। আর এটা একটু এই আলোচনাটা শেয়ার করবেন, এটা পরবর্তীতে আমাদের পেজেও দেখতে পাবেন, অথবা মার্চ ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, সেখানেও দেখতে পাবেন। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।